আমি জানি না আমি এই ভিডিওটা কখন মানে আপলোড করব। বাট আমি আপনাকে বলে রাখছি, যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার এই ভিডিওটা ইন দ্য লং রানের জন্য আপনাকে হেল্প করবে, আপনার লাইফ টাইমে কাজে আসবে। এটা ইংলিশে একটা কথা আছে, প্রিভেন্টেশন ইজ বেটার দেন কিওর। বিষয়টা হচ্ছে এমন যে ধরুন আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে ওষুধ মানে প্রেসক্রিপশন দিল, প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ওষুধ খেলেন, ওষুধ খাওয়ার পর আপনি সুস্থ হয়েছেন, আপনি হ্যাপি। কিন্তু যদি এখানে আপনি অসুস্থই না হন তাহলে অসুস্থতার কষ্টটা আপনাকে ভোগ করতে হলো না, আপনার টাকা পয়সা খরচ হলো না, সময়ও নষ্ট হলো না। ঠিক আছে, ভিডিওটা ওয়ান কাইন্ড অফ ওই টাইপেরই মেক করা, যারা বুঝার তারা ঠিকই বুঝে ফেলবে। এরপরও হচ্ছে আমি আপনাকে হচ্ছে মানে যতটুকু সম্ভব হিডেন মিনিং না রেখে যতটুকু সম্ভব খুলে বলার ট্রাই করেছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আফটার এ লং টাইম আই এম আপলোডিং দিস ভিডিও। এই ভিডিওতে একটু ডিরেক্ট কথাবার্তা বলবো আমি। সো আপনাদের অনেকের এই কথাগুলো আপনাদের গায়ে লাগতে পারে বা ইগোতে লাগতে পারে, সেটার জন্য আমি অগ্রিম আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। এখন আমি কেন এতদিন ভিডিও আপলোড দিইনি সেটা জেনে অ্যাকচুয়ালি আপনার কোনো লাভ নেই। কেন আমি আপনাকে বলি, আমার কথাকে নেগেটিভলি নেবেন না। ওই কার লাইফে কি চলছে বা কি চলেনি, অমুক সেলিব্রিটি তমুক সেলিব্রিটির লাইফে কি চলতেছে, ওই খেলোয়াড় লাইফে কি করছে সে, এগুলার পেছনে আপনার অ্যাটেনশন খরচ করে, আপনার এনার্জি খরচ করে কিন্তু অ্যাকচুয়ালি আপনার কোনো ফায়দা নেই। দিন শেষে আপনি লসের মুখে পড়বেন। কিভাবে আমি আপনাকে বুঝাই। আপনি অ্যাজ ইউজুয়ালভাবে অন্যান্য ভিডিওগুলোর মতো আমার এই ভিডিওটা দেখছেন। এখন এই ভিডিওটা দেখার ক্ষেত্রে আপনার চোখ দিয়ে আপনি দেখছেন, আপনার এই চোখের এনার্জি খরচ হচ্ছে। আপনি কান দিয়ে শুনছেন, আপনার এনার্জি খরচ হচ্ছে। এনার্জি কিন্তু গেইন হচ্ছে না, খরচ হচ্ছে এখানে। প্লাস আপনি আপনার অ্যাটেনশন দিচ্ছেন এখানে, আবার আপনার এনার্জি খরচ হচ্ছে। আপনার ব্রেন কাজ করছে এই ভিডিওটা দেখার ক্ষেত্রে। ওয়ান সেকেন্ড, আপনার এনার্জি খরচ হচ্ছে। এখন আপনি এই যে এনার্জিগুলো আপনি এখানে খরচ করছেন, এই এনার্জিগুলো আপনি কিভাবে পেয়েছেন? খাবারের মাধ্যমে। তো দেখা গেল এই খাবারটা হয়তো বা আপনার বাবা কষ্ট করে আপনার জন্য খাবার ম্যানেজ করেছে, আপনার মা কষ্ট করে সেই খাবারগুলো আপনার জন্য রান্না করেছে। সেই খাবার খেয়েই আপনি হচ্ছে নিজের মধ্যে এনার্জি তৈরি করেছেন, এবং ওই এনার্জি থ্রোই আপনি আমার এই ভিডিওগুলো দেখছেন বা আমার এই ভিডিওটি দেখছেন। এখন একটা ভিডিও দেখার পর, একটা নিউজ দেখার পর, এটা যদি আপনার লাইফে ভ্যালু ক্রিয়েট না করে, ভ্যালু গেইন না করে, আপনার লাইফে কোনো কিছু অ্যাড না করে, তাহলে দিন শেষে আপনি শুধু একা লসে পড়েননি, আপনি আপনার বাবা মাকেও লসে ফেলেছেন। সো আমি কথাটাকে এইভাবে ডিরেক্টলি বলার জন্য খুবই দুঃখিত। আসলে লাইফে একটু ক্যালকুলেটিভ হতে হয়। এই যে আমি আপনার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, ইউটিউব কিন্তু আমার এই ভিডিওর উপরে অ্যাড রান করায়। অ্যাড রান করিয়ে তারা কিন্তু কি প্রতি মাসে মাসে তারা আমাকে একটা রেভিনিউ দেয়। ওই রেভিনিউটা আমার গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্টে জমা হয়ে অ্যাডসেন্স থেকে আমার ব্যাংকে ট্রান্সফার হয়ে যায়। ঠিক আছে, শুধু আমি না, এরকম যারা যত ইউটিউবার বা কন্টেন্ট মেকার রয়েছে, ইউটিউব ইউটিউব বলেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বলেন। সো আমি মূলত আপনাকে এখানে বলতে চাচ্ছি, কার লাইফে কি হচ্ছে, অমুক সেলিব্রিটি তমুক সেলিব্রিটি নাটক বানায়, মুভি বানায়, গান করে, খেলোয়াড়, এদের লাইফে কি হচ্ছে না হচ্ছে, বা আমি কেন ভিডিও আপলোড করিনি, এগুলো জেনে অ্যাকচুয়ালি আপনার কোনো কাজ নেই। আপনার কাজ হচ্ছে আপনি আপনার অ্যাটেনশন খরচ করে ভিডিও দেখছেন, এই ভিডিও থেকে আপনি কি পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার মূল কাজ। কারণ আমরা যারা আপনাদের জন্য ভিডিও বানাই, এখানে কিন্তু আমাদের লাভ। আপনারা যত বেশি মানুষ আমাদের ভিডিও দেখবেন, ততই কিন্তু লাভটা এখানে আমাদের হয়। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমি অন্যদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। আমি যে কন্টেন্টগুলো মেক করি, এটা আপনার উপর ভিত্তি করে আমি এই কন্টেন্টগুলো মেক করি না। আমার দিন শেষে একটা টেন্ডেন্সি থাকে, আমি এই কন্টেন্টগুলো মেক করলে হাজার হাজার লোকজন দেখবে, এখান থেকে আমি প্রফিট গেইন করতে পারবো মাস শেষে বা বছর শেষে। আমার একটা প্রফিট বা একটা রেভিনিউ অ্যাড হবে। ঠিক আছে, তো আমি স্পেসিফিকলি আপনার জন্য ভিডিও বানাই না। আমি ভিডিও বানাই, এখানে আমার ভিউয়ার আসবে, অ্যাড রান হবে, স্পন্সর আসবে, আমি টাকা ইনকাম করব। দিন শেষে আমার হিডেন একটা মোটিভ থাকে এই কন্টেন্টগুলো বানানোর ক্ষেত্রে। হিডেন একটা মোটিভ থাকে যে আমার আর্ন হবে, ওইটার উপর ভিত্তি করে আমি ভিডিওগুলো মেক করি। সেম এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনি যে আমার ভিডিওগুলো দেখছেন, আপনার এনার্জি খরচ হচ্ছে। এই এনার্জিগুলো আপনি গেইন করেছেন কিভাবে? খাবারের মাধ্যমে। ওই খাবারগুলো কেনার জন্য কিন্তু আপনাকে কষ্ট করতে হয়েছে, আপনার বাবাকে কষ্ট করতে হয়েছে, আপনার মাকেও কষ্ট করতে হয়েছে। ঠিক আছে, তো বুজুং বাজুং ভিডিও দেখে, অমুক তমুক কার লাইফে কি চলতেছে, এসব বুজুং বাজুং এগুলা দেখে নিজের সময় এনার্জি এগুলো নষ্ট করবেন না। আর এই কথাগুলো ডাইরেক্টলি বলার জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত।
গান বাজনা শুনে, মুভি দেখে, নাটক দেখে এসবের পেছনে সময় নষ্ট করবেন না। শুধু সময় নষ্ট হয় না, আপনার এনার্জি নষ্ট হয়, আপনার ব্রেইনের ক্ষতি হয়। এসব করবেন না। যদিও অ্যাকচুয়ালি আমি নিজেও গান টান শুনি মাঝে মধ্যে, বাট আমি মুভি নাটক এগুলা দেখি না। যাই হোক, অনেক বাড়তি কথা বলে ফেলেছি। আমি এখন হচ্ছে আপনার এই যে আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে আপনারা যে যার মতো করে প্রশ্ন করেন, আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার ট্রাই করব। সো আমি বাড়তি কথা না বলে এখন সরাসরি আপনাদের প্রশ্নে চলে যাচ্ছি, যেখানে অ্যাকচুয়ালি আপনাদের লাভ হবে। আমার তো অলরেডি লাভ হচ্ছেই, কারণ আপনারা ভিডিও দেখছেন, অ্যাড রান হচ্ছে, অলরেডি আমি রেভিনিউ পাচ্ছি। সো দিন শেষে আপনাদেরও লাভ দরকার। সো আমি এখন ওই আপনাদের প্রশ্নগুলোর আনসার দেওয়ার ট্রাই করছি। একজন প্রশ্ন করেছেন, নিজের পার্সোনালিটি কোয়ালিটি সম্পূর্ণ করতে ইম্পর্টেন্ট কিছু লিসেন জানতে চাই। ওয়েল, আপনি যদি অ্যাকচুয়াল অর্থে নিজের পার্সোনালিটিকে কোয়ালিটি সম্পূর্ণ করতে চান, তাহলে আমি আপনাকে একটা শব্দের মধ্যে আনসার দিব, সেটা হচ্ছে পুরুষ হওয়ার চেষ্টা করুন। শেষ, এটাই হচ্ছে আপনার জন্য আনসার। কেন আমি কথাটা বললাম? দেখুন, আপনি একজন ছেলে হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনার লাইফের মূল উদ্দেশ্যই থাকবে পুরুষ হয়ে নিজের লাইফ লিড করা। আপনি জানুন পুরুষ মানে কি, পুরুষের বিহেভিয়র কেমন, একজন পুরুষকে কেন ধৈর্য ধরতে হয়, একজন পুরুষের কেন তার ইন্টেন্সিটিকে হাই করে রাখতে হয়, একজন পুরুষের ওভারঅল বিহেভিয়র কীরকম হয়, সেটা শিখার ট্রাই করুন। শিখে সেটার উপর নিজের লাইফকে লিড করার চেষ্টা করুন। এটাই হচ্ছে আপনার জন্য আমার আনসার। মানে আমার যতটুকু ধারণা, সবাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। আপনি দেখবেন বর্তমানে অনেক ছেলেরাই, সে ছেলেও জন্মগ্রহণ করেছে ঠিকই, বাট সেই মেয়েদের মতো আচার আচরণ করে। এখন মেয়েদের মতো আচার আচরণ করা মানে শুধু এই না যে সে মেয়েদের মতো জামা কাপড় পরে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড দেয়, ভিডিও মেক করে, বা মেয়েদের মতো সে অ্যাপিয়ারেন্স তৈরি করে নিজের মধ্যে, মেয়েদের মতো কথা বলে। বিষয়টা শুধুমাত্র এইখানেই সীমাবদ্ধ না, এই বিষয়টা আরও অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। কেমন? সেটা হচ্ছে, আমরা বর্তমানে অনেক ছেলেরা, আমরা নিজেদেরকে ছেলে তো মনে করি, ফিজিক্যালি আমরা ছেলে, বাট মাইন্ডের যে জায়গাটা, সেখানে কিন্তু আমরা মেয়েদের মতো আচরণ করছি। আমাদের বিহেভিয়র, আমাদের ইমোশনস, আমাদের রিয়েকশন দেওয়ার ক্ষমতা, এই সব কিছু অনেকাংশে মেয়েদের মতো হয়ে গিয়েছে। সো আমি আপনাকে বলবো, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি একজন ছেলে হয়ে জন্মগ্রহণ করে থাকেন, যদি অ্যাকচুয়ালি চান যে না আসলে আমি আমার পার্সোনালিটিকে কোয়ালিটি সম্পন্ন করব, তাহলে আমি বলবো আপনি পুরুষ হওয়ার চেষ্টা করুন। আর এর বাইরে আপনি যত কিছুই বই থেকে বলেন, নানান ভিডিও থেকে বলেন যে পার্সোনালিটি সম্বন্ধে আপনি এটা করেন, ওইটা করেন, সেটা করেন, তাহলে আপনার পার্সোনালিটি বিল্ড হবে, আমার মনে হয় এত দূরে যাওয়া, মানে এত বিষয়টাকে তারার মতো তো হিবিজিবি করে ফেলার দরকার নেই। জাস্ট সিম্পল ওয়ার্ড, পুরুষ হওয়ার চেষ্টা করুন, আপনার পার্সোনালিটি কোয়ালিটি সম্পন্ন হয়ে গিয়েছে। এরপর একজন বলেছেন, নিজের মধ্যে সবসময় কনফিডেন্স কিভাবে ধরে রাখবো? এটা ইম্পসিবল। একজন মানুষ কখনোই নিজের মধ্যে কনফিডেন্স সবসময় ধরে রাখতে পারবে না। আর কনফিডেন্স কখনোই ধরে রাখার জিনিস না। শুধু কনফিডেন্স না, এই পৃথিবীতে যা কিছু রয়েছে, আমি ভাই বড় লোক না, আমি জাস্ট আমার নিজস্ব যে রিসার্চ, স্টাডি, এগুলোর উপর ভিত্তি করে আমি আপনাদের সাথে কথা বলছি। টাকা বলেন, কোনো মানুষ বলেন, এবং লাইফের যে কোনো ইস্যুই আপনি বলেন, কোনো কিছুই অ্যাকচুয়ালি ধরে রাখার জিনিস না। আমাদের লাইফটা হচ্ছে এমন, এই জিনিসগুলো আপনার লাইফে আসবে এবং যাবে। আসা যাওয়ার মাঝখানে কিছু বিষয়কে আপনি বিল্ড করতে পারেন। যেমন এখানে আপনি বলেছেন যে কনফিডেন্স কিভাবে ধরে রাখবো, যদি এটা কখনোই কোনো মানুষের পক্ষে অলওয়েজ কনফিডেন্স ধরে রাখা সম্ভব না। আপনি আপনার কনফিডেন্সকে বিল্ড করতে পারেন। তাও কিভাবে আমি আপনাকে বলি, কোনো একটা সার্টেন সিচুয়েশনে, ধরেন কোনো একটা সার্টেন সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে, অথবা কোনো একটা কাজ করার সময়, এই দুইটা সেক্টরে আপনি হচ্ছে আপনার কনফিডেন্স বিল্ড করতে পারেন। কিভাবে সেটা বলার আগে আমি আপনাকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে নিচ্ছি। আমাদের এই ইউনিভার্সে, খেয়াল করুন, আমি এখানে কোনো ডুয়ালিটিকে প্রমোট করতেছি না। আপনি যখন আমাদের এই ইউনিভার্সের প্যাটার্নের দিকে তাকাবেন, সৃষ্টির প্যাটার্নের দিকে তাকাবেন, তখন দেখবেন এখানে সব কিছু দুই ভাগে ভাগ করা, মানে দুইটা পথ। একটা হচ্ছে পজিটিভ এনার্জি, আর একটা হচ্ছে নেগেটিভ এনার্জি। হ্যাঁ, তো আপনার মধ্যে যখন পজিটিভ এনার্জি কাজ করবে, তখন আপনি অটোমেটিক নিজের মধ্যে কনফিডেন্স অনুভব করবেন। আবার যখন আপনি নিজের মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করবে আপনার মধ্যে, আপনি অটোমেটিক আপনার কনফিডেন্স মনে হবে আপনার ভেতরে কনফিডেন্স কাজ করছে না। এখন তার মানে কি আপনি অলওয়েজ পজিটিভ থাকলে আপনার কি অলওয়েজ সবসময় কনফিডেন্স কি বিল্ড হতেই থাকবে? না, কখনোই আপনার মধ্যে 100% অফ দ্য টাইম পজিটিভিটি আসবে না। কেন আমি আপনাকে বলি, এই দুইটা এনার্জি
পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা এনার্জির সমন্বয়ে আমাদের লাইফ। যেমন লেটস সে আমি আপনাকে এক্সাম্পল দেই বৈদ্যুতিক বাল্বের উপর। বৈদ্যুতিক বাল্বে পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জির সমন্বয়ে সেই বৈদ্যুতিক বাল্বটা জ্বলে ওঠে, ঠিক আছে? তো আমাদের লাইফটাও তেমন। আমাদের লাইফে পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি দুইটাই একসাথে আসতে হবে, মানে একসাথে হোক বা আগে পরে হোক, ওই দুটো এনার্জি আমাদের লাইফে আসতে হবে, দেনই হচ্ছে আমাদের লাইফটা ভালোভাবে কাজ করবে। এটাই হচ্ছে মানে অ্যাকচুয়াল বিষয়। তবে আপনি যতটা সম্ভব আপনার লাইফে পজিটিভ চিন্তা ভাবনা করবেন, পজিটিভ চিন্তা ভাবনা করবেন যাতে পজিটিভিটি আপনার লাইফে ব্রিংস হয়। ইভেন নেগেটিভ সিচুয়েশনগুলো আমাদের লাইফের মধ্যে পজিটিভিটি ব্রিংস করে, যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করে থাকেন। সো আপনার জন্য যে কথাটা সেটা হচ্ছে আপনি কিভাবে নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড করবেন। দেখুন, কোনো একটা সার্টেন সিচুয়েশনকে হ্যান্ডেল করা বা কোনো একটা কাজ করার সময় পৃথিবীর বুকে যে কাজই থাকুক না কেন বা আপনি যে সিচুয়েশনে থাকুন না কেন, এখানে অলওয়েজ খেয়াল করবেন সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা বা সেই কাজটা করার সময় দেয়ার ইজ এ টেকনিক। অলওয়েজ মাইন্ডে রাখবেন, পৃথিবীর বুকে আপনি কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে যান বা কোনো একটা কাজ করতে যান না কেন, অলওয়েজ দেয়ার ইজ এ টেকনিক। শুধু টেকনিক না, অলওয়েজ দেয়ার ইজ এ মাদার টেকনিক। হ্যাঁ, আপনি সেই টেকনিকটাকে ফাইন্ড আউট করেন, সেই টেকনিকটা কি, কিভাবে কাজ করে সেটা বোঝার ট্রাই করুন। যখনই আপনি সেই টেকনিকটা বুঝতে পারবেন তাহলে আপনি অটোমেটিক সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবেন। অথবা যদি আপনি টেকনিকটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি অটোমেটিক সেই কাজটাকে ভালোভাবে করতে পারবেন। তাহলে এখানে অ্যাকচুয়াল রেজাল্টটা কি হলো? অটোমেটিক সেই সিচুয়েশন বা সেই কাজের মধ্যে আপনার কনফিডেন্স অটোমেটিক কাজ করবে। আপনাকে আর আলাদা করে কোনো কিছু ধরে রাখার চিন্তা করতে হবে না। মাথা রাখবেন, পৃথিবীতে আপনি কোনো কিছুই ধরে রাখতে পারবেন না, কোনো কিছুই না, এটাই ইম্পসিবল। আমাদের এই ইউনিভার্স এবং আমাদের এই পৃথিবী কনস্ট্যান্টলি চেঞ্জ হতেই থাকবে, এখানে আপনি কোনো কিছুই ধরে রাখতে পারবেন না। আপনি আপনার বাবা মা, লাইফ পার্টনার, সন্তান কাউকেই ধরে রাখতে পারবেন না। আপনি কখনোই পারবেন না যে হ্যাঁ আমি একটা সন্তান জন্ম দিয়েছি, ও সবসময় সে ছোট বাচ্চাটাই থাকুক, এটা কখনোই পারবেন না। ও দেখবেন একটা সময় বড় হয়ে গিয়েছে। আপনি কখনোই পারবেন না আপনার লাইফে আপনার বাবা মাকে সারা জীবন আপনার লাইফে ধরে রাখতে, ইম্পসিবল। ওনারা একটা সময় লাইফ এই পৃথিবী থেকে বিদায় নেবে, ওনারা একটা সময় পৃথিবী থেকে বিদায় নিবে। আপনি কখনো আপনার জামা কাপড়কে লাইফ টাইমের জন্য ধরে রাখতে পারবেন না। পৃথিবীতে কোনো কিছুই ধরে রাখার জিনিস না। টাকা পয়সা বলেন, যা কিছুই বলেন, ধন সম্পদ, এটা কেউ যদি আপনাকে বলে যে ভাই আপনি এই কাজটা করেন আপনার কনফিডেন্স ধরে রাখতে পারবেন, এগুলো ভুল ফিলোসফি, ভুল টেকনিক। এই টেকনিকগুলো কখনোই কাজ করে না। আপনাকে আমাদের ইউনিভার্সের যে ল সেখানে ফোকাস করতে হবে, দেনই হচ্ছে অটোমেটিক আপনার কাছে আনসার চলে আসবে। কখনোই আপনি কোনো কিছু ধরে রাখতে পারবেন না। ওকে, এরপর হচ্ছে হুট করে ভুলে যাওয়ার কারণ কি এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। ওয়েল, এই সমস্যার সমাধান আমার কাছে নেই, কজ আমি কোনো সাইকোলজিস্ট না বা ব্রেইনের ডাক্তারও না। অ্যাকচুয়ালি আমি নিজেও অনেক কিছু হুট করে ভুলে যাই। তো আমি কোথায় যেন পড়েছিলাম যে সেখানে বলা ছিল যে ভুলে যাওয়া নাকি উর্বর মস্তিষ্কের একটা সাইন। সো আপনি যদি হুট করে কোনো কিছু ভুলে যান তাহলে ধরে নেবেন যে আপনার ব্রেন ভালোভাবে কাজ করছে। এক্সট্রিমলি সরি, আমি এই জায়গাটাতে আপনাকে অ্যাকচুয়াল সমাধানটা দিতে পারছি না। এরপর একজন লিখেছেন যে তাকে আমাকে নিয়ে ভাবতে বাধ্য করার উপায় কি। ওয়েল, এটা আসলে খুবই মানে একটু ডিপ টাইপের একটা প্রশ্ন। কেন আমি এটা একটু ডিপ টাইপের প্রশ্ন বললাম, আসলে আসলে আমাদের মধ্যে যেসব ছেলেরা অলরেডি রিলেশনশিপে রয়েছে বা যারা কোনো মেয়ের সাথে কথা বলছে, একটা সময় হয়তো বা রিলেশনশিপে জড়াবে, এদের অলমোস্ট প্রত্যেকেই চায় যে উল্টো পাশের যে মেয়েটা সে তাকে নিয়ে সবসময় ভাবুক। আর এই চাওয়াতে অ্যাকচুয়ালি আমি দোষে কিছু মনে করি না, এটা আমাদের একটা হিউম্যান ইমোশনাল নিড অ্যাকচুয়ালি। আসলে আপনি যদি অ্যাকচুয়ালি চান যে কেউ আপনাকে নিয়ে ভাবুক, তাহলে হ্যাঁ এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি এই কাজটা করেন তাহলে ও আপনাকে নিয়ে ভাবা স্টার্ট করবে। বাট এই কাজগুলো করলে মানে টিপস অ্যান্ড ট্রিক্স বা আচ্ছা আমি বলি এটা বা ডার্ক সাইকোলজি, এগুলো যদি মানে ডার্ক সাইকোলজিগুলো অ্যাকচুয়ালি টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে পড়ে। তো ওভারঅল এই বিষয়গুলো মিক্স করে যদি আমি আপনাকে কোনো একটা কিছু বলি তাহলে সেই বিষয়টা হচ্ছে আপনাকে শর্ট টার্মের একটা সমাধান দিবে, ইন দ্য লং রানের জন্য না। হ্যাঁ, তো আমি আপনাকে বলবো যে আপনি এমন কোনো কিছু করার দরকার নেই যেটাতে আপনার শর্ট টার্মের বেনিফিট হবে, লং টার্মের বেনিফিট না হয়ে। অ্যাজ এ এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে ভাই
আপনার কাছে ২টা অপশন। এক, আমি আপনাকে কোটিপতি বানায় দিব, কিন্তু ১ দিনের জন্য। আবার আমি যদি আপনাকে আরেকটা অপশন দেই যে আমি আপনাকে লাখপতি বানায় দিব, কিন্তু লাইফ টাইমের জন্য। সো এখানে ডেফিনিটলি আপনি ওই যে লাখপতি হওয়াটাকে চুজ করবেন, কারণ সেটা আপনি এই যে লাইফ টাইমের জন্য পাচ্ছেন। সো এখানে বিষয়টা হচ্ছে এমন, আপনি যদি অ্যাকচুয়ালি চান যে কেউ আপনাকে নিয়ে ভাবুক, তাহলে আপনাকে তার উপর না, কোনো টিপস অ্যান্ড ট্রিক্স এইসবের ধারে কাছেও যাওয়া যাবে না, ওই শর্ট টার্ম বিষয়গুলোকে চেস করা যাবে না। আপনাকে ইন দ্য লং রানের জন্য, ইন দ্য লং রানের যে বিষয়গুলো সেখানে ফোকাস করতে হবে। তাহলে এখানে ইন দ্য লং রানের বিষয়টা কি, সেটা হচ্ছে আপনাকে নিজের উপর কাজ করতে হবে। আপনাকে একজন মানুষ মানে একজন ছেলে হিসেবে আপনার কিরকম বিহেভিয়ার হওয়া উচিত, আপনার পরিপাটি থাকা, হ্যান্ডসামনেসের মধ্যে থাকা, আপনার এই যে এই বলেন আর্নিং সোর্স, হ্যাঁ, আপনার মধ্যে যে একটা সিচুয়েশন হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি, কোনো একটা কাজ করার মতো ক্যাপাবিলিটি, হ্যাঁ, কোনো একটা সম্পর্ককে গ্রো করার মতো ক্যাপাবিলিটি, কোনো একটা সম্পর্ককে গ্রো করার মতো ক্যাপাবিলিটি বা সেটাকে রান করার মতো ক্যাপাবিলিটি থাকা। এই এই যে ওভারঅল যে ক্যাপাবিলিটিগুলো একজন ছেলে হিসেবে আপনার মধ্যে, এই বিষয়গুলোকে আপনার ডে বাই ডে বিল্ড করা উচিত বা গ্রো করা উচিত নিজের মধ্যে। আপনার মাইন্ডসেটে যদি মাইন্ডসেট একটু ন্যারো থাকে বা ডাউন থাকে মাইন্ডসেট, সে মাইন্ডসেটের উপর কাজ করা উচিত। ওভারঅল আপনি যদি এই বিষয়গুলোর উপর কাজ করেন, দেন হচ্ছে একটা মানুষ অটোমেটিক আপনাকে চুজ করা স্টার্ট করবে। শুধু কোনো মেয়ে না, ইভেন আপনার বন্ধুরাও আপনাকে নিয়ে মানে আপনাকে নিয়ে ভাবা স্টার্ট করবে, তারা আপনার আশেপাশে থাকার চেষ্টা করবে। অন্যান্য মানুষরাও দেখবেন যে আপনার দিকে ঘেঁষা শুরু করেছে, আপনাকে নিয়ে ভাবা শুরু করেছে। শুধু একটা মেয়ে না, আপনি হয়তোবা এখন আমি আপনাকে বললাম যে ভাই আপনি এই টিপসটা অ্যাপ্লাই করেন, তাহলে ওই মেয়েটা আপনাকে নিয়ে ভাবা স্টার্ট করবে। এই যে শর্ট টার্মে যে কাজগুলো, এগুলো অনেক সময় হিতে বিপরীতভাবে কাজ করে। কিভাবে আমি আপনাকে বলি, ধরুন আমি আপনাকে বললাম যে ভাই আপনি এই কাজটা করেন, তাহলে মেয়েটা আপনাকে নিয়ে ভাবা স্টার্ট করবে। এখন আপনি যখনই এই এই টিপসটা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর আপনি রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে যাবেন। রেজাল্ট ওরিয়েন্টেড হওয়া মানেই তাকে নিয়ে চিন্তা করা। ধরুন আপনি এই টিপসটা অ্যাপ্লাই করে আপনি এখন চিন্তা করতেছেন যে হ্যাঁ, যে ও হচ্ছে আমাকে নিয়ে ভাবতেছে কিনা বা তার রিয়েকশন কি, হ্যাঁ, এই যে বিষয়গুলো যখন আপনি ভাববেন, তখন অ্যাকচুয়ালি আপনি কি করছেন, আপনি যেই জালটা তার জন্য ছড়িয়েছেন সেই জাল আপনি নিজেই আটকে যাবেন। আপনার উদ্দেশ্য ছিল কি, তাকে আপনাকে নিয়ে ভাবতে বাধ্য করা, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আপনি করছেন কি, আপনি এই টিপস অথবা ট্রিক্স অ্যাপ্লাই করে উল্টো আপনিই এখন কিন্তু তাকে নিয়ে ভাবছেন। তাহলে অ্যাকচুয়ালি আপনার যে কাজ সেটা কিন্তু হলো না, উল্টায় হিতে বিপরীত হয়ে গেল। আপনি তার জন্য গর্ত করে সেই গর্তে নিজেই পড়লেন। হ্যাঁ, সো আমি বলবো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অ্যাপ্লাই না করলে আপনি ইন দ্য লং রান ফান্ডামেন্টাল যে বিষয় সেটার উপরে কাজ করুন। অটোমেটিক সে আপনাকে নিয়ে ভাবা স্টার্ট করবে নিজে থেকে, কারণ তখন আপনি অ্যাজ একটা বেটার পার্সন হয়ে যাবেন, একজন ভ্যালুয়েবল পার্সন হয়ে যাবেন। বা কোনো একটা মেয়ে একজন লাইফ পার্টনারের মধ্যে যা যা চায় ওইরকম ক্যাপাবিলিটিগুলো যদি আপনার মধ্যে তৈরি হয়ে যায়, তখন সে অটোমেটিক আপনাকে নিয়ে ভাবা স্টার্ট করবে। এই যে আপনি যখন ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কাজ করবেন, তখন শুধু লাভ এখানে না যে সেই মেয়েটা আপনাকে নিয়ে ভাববে, তখন আপনি একজন ছেলে বা পুরুষ হিসেবে নিজেকে এমনভাবে গ্রো করে ফেলবেন যে অন্যান্য মেয়েরাও আপনাকে চাওয়া স্টার্ট করবে, আপনাকে নিয়ে ভাবা স্টার্ট করবে। তারা যখন আপনার সংঘর্ষে আসবে, আপনার সাথে ইন্টারাক্ট হবে, তখন অটোমেটিক তারা আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। সো আমি বলবো কাউকে আপনার প্রতি ভাবতে বাধ্য করার যে ট্রিক্স অ্যান্ড টিপস বা উপায় সেটা খোঁজার দরকার নেই, বরং একজন মানুষ হিসেবে আপনি নিজেকে গ্রো করা শুরু করেন, তাহলে অটোমেটিক দেখবেন যে অন্যরা আপনাকে নিয়ে ভাবা স্টার্ট করেছে। এরপর একজন প্রশ্ন করেছেন, ভাই আমি কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারি না, মুখের জড়তা কাজ করে। ওয়েল, এখন এখানে ২টা প্রবলেম হইতে পারে। এক হচ্ছে হয়তোবা আপনার তখন কনফিডেন্স ডাউন হয়ে যায় যে অন্যরা আপনাকে নিয়ে কী ভাববে, আর না হয়তো আপনার ভোকালে কোনো প্রবলেম রয়েছে। সো অ্যাকচুয়ালি আমারও অনেক সময় কথা বলার সময় মুখে জড়তা কাজ করে। এটা শুধু অ্যাকচুয়ালি আমার আপনার না, অনেক মানুষেরই কথা বলার সময় মুখে জড়তা কাজ করে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে কথা বলার সময় আমার জিহ্বাকে একটু স্ট্রেচিং করে নিই। যেমন আ আ এই জিহ্বাকে এরকম একটা স্ট্রেচিং করে নেই, টান দিয়ে নেই। টান দিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মানুষের সাথে কথা বলি। তো আপনি হয়তো আপনার যদি অ্যাকচুয়ালি আমি জানি না আপনার প্রবলেমটা কোথায়। যদি আপনার এরকম মানে ভোকালগত কোনো প্রবলেম থাকে, তাহলে হচ্ছে আপনি জিহ্বায় স্ট্রেচিং করে নিতে পারেন। এরপর ২, নাভান ভাই ছেলে ও মেয়ে উভয় যার সাথেই কথা বলতে যায়, লং টাইম কথা চালিয়ে যেতে পারি না,
মাথায় কোনো কথা আসে না কোনটার পর কি বলবো, আশা করি এর একটা সমাধান দিবেন। আপনি কথা বলার সময় ব্রিজ তৈরি করুন। ব্রিজ মানে কি, ধরেন আমরা যেমন নদীর এক পার থেকে আরেক পাড়ে যাওয়ার সময় বা কোনো একটা লেকের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় যেমন একটা ব্রিজ ব্যবহার করি, সেম কথা বলার সময় আপনি হচ্ছে ব্রিজ ব্যবহার করেন। বিষয়টা কীরকম আমি আপনাকে বলি, মানে একটা এক্সাম্পল দিই। ধরেন আমি আমার কোনো একটা বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি, তার সাথে কথা বলছি বা কোনো মেয়ের সাথে কথা বলছি। তো সেখানে ধরেন কোনো একটা বিষয় নিয়ে কথা বললাম, লেটস সে হচ্ছে কি নিয়ে কথা বলা যায়, ধরেন খেলা, ধরেন কোনো একটা খেলা নিয়েই কথা বললাম। তো ধরেন বললাম যে হ্যাঁ আজকে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে এত এত রান করছে, ওই প্লেয়ার তো এই রান করলো, হ্যাঁ ওই প্লেয়ার তো ওই ভালো বোলিং করছে। তো এইটা বলে দেন হচ্ছে আমি সাথে সাথে বললাম আচ্ছা আমরাও তো খেলতে পারি, আমরা তাইলে কয়েকজন মিলে হচ্ছে ইয়ে নিজের একটা টিম গঠন করে আমরা ওই মাঠে খেলতে পারি। আচ্ছা তুই কি ওই ছেলেটারে চিনস, ওই ছেলেটারও আমরা আমাদের টিমে জয়েন দিয়ে দিতে পারি। এখন দেখেন এইখানে হচ্ছে আমি কথার মাঝখানে ব্রিজ ক্রিয়েট করছি। আপনি যখন কথার মাঝখানে ব্রিজ ক্রিয়েট করবেন, এক কথা থেকে আরেক কথায় চলে যাওয়ার জন্য আগের কথা এবং এখন যে কথাটা বলবেন সেটার মধ্যে একটা সাদৃশ্য থাকতে হবে, একটা সাদৃশ্য বা এই কথাটার সাথে ওই কথাটা যায় এরকম একটা ভাব থাকতে হবে। যেমন ধরেন আমি প্রথমে বলেছিলাম বাংলাদেশ ইন্ডিয়ার একটা ক্রিকেট ম্যাচ ছিল, ওই কথার সাথে আমরা মানে আমি বললাম যে আচ্ছা আমরাও তো তাইলে ক্রিকেট খেলতে পারি। দেখুন ওই সেখানেও ক্রিকেট খেলা ছিল, এইখানেও ক্রিকেট খেলা। আবার এখানে আমি বললাম কি তুই যে ওই যে আমরা এরকম এরকম কয়েকজন ম্যান মিলে একটা এই যে টিম গঠন করতে পারি। আচ্ছা তুই ওই ছেলেটারে চিনস, ওই ছেলেটারে আমরা আমাদের টিমে অ্যাড করতে পারি। আচ্ছা ওই ছেলের তো একটা সুন্দর বোন আছে, ঠিক আছে। এইভাবে এখন দেখেন ওই ছেলের তো একটা সুন্দর বোন আছে, ওই ছেলেরা আমরা আমাদের টিমে অ্যাড করব। ওই ছেলের তো একটা বোন আছে যে সুন্দর। এবার আমরা ক্রিকেট খেলা থেকে কথাটা কই নিয়ে গেলাম অ্যাট্রাকশনের মধ্যে। এখন দেখুন ক্রিকেট খেলার সাথে অ্যাট্রাকশনের কিন্তু কোনো সম্পর্ক নাই, সম্পর্কটা কে ক্রিয়েট করেছে, ওই ছেলেটা যে আমাদের টিমে খেলবে। তো এইভাবে হচ্ছে ব্রিজ ক্রিয়েট হয়ে যায়। আপনি যখন কথা বলার সময় এভাবে রিলেটেড বা সংযুক্ত রয়েছে ওইটা অ্যাড করে করে কথা বলবেন, তখন ব্রিজ অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তো ব্রিজ অটোমেটিক যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি যে উল্টা পাশের মানুষের সাথে লং টাইম কথা বলছেন সে নিজেও অনেক সময় টের পাবে না যে আপনি তার সাথে লং টাইম ধরে কথা বলছেন। সো আপনি যদি অ্যাকচুয়ালি কার সাথে লং টাইম কথা বলতে যান, মানে কথা বলতে চান, কথার মাঝখানে ব্রিজ ক্রিয়েট করবেন। ব্রিজ ক্রিয়েট করলে আশা করি দেখবেন যে আপনি অটোমেটিক লম্বা সময় ধরে কথা বলছেন। এরপর উনি প্রশ্ন করেছেন ৩, মেয়েদের সাথে কিভাবে কথা শুরু করব। যে কোনোভাবে আপনি মেয়েদের সাথে কথা বলার সময় কখনো আগে থেকে কোনো প্ল্যান করবেন না। আপনি যদি প্ল্যান করে কথা বলতে যান তখন আপনি ও যে আপনার প্ল্যান ওরিয়েন্টেড হয়ে যাবেন যে এটার পর এটা এটার পর এটা বলবো। যখন আপনি এভাবে মিলাতে যাবেন ইনস্ট্যান্ট সময় তখন দেখবেন আপনার কনফিডেন্স ডাউন হয়ে যাবে। সো আগে থেকে প্ল্যান করবেন না, আপনি জাস্ট র্যান্ডমলি কথা বলা স্টার্ট করেন। আর যখন আপনি কথা বলবেন তখন আপনি আগে থেকেই হচ্ছে এমন ভাব রাখবেন না যে আমি তোমার এখন প্রেমের প্রস্তাব দিব, এরকম ভাব রাখবেন না। জাস্ট কোনো একটা টপিকের ওপর শুধুমাত্র সেই টপিক ওরিয়েন্টেড আপনি তার সাথে কথা বলবেন, ঠিক আছে। আর যখন আপনি কথা বলবেন তখন যে সে মেয়ে এই বিষয়টা ভাবার দরকার নেই, আপনি ভাববেন যে সে মানুষ। জাস্ট এতটুকু ভেবে আপনি তার সাথে কথা বলা স্টার্ট করবেন, দেখবেন যে আপনার ভেতরকার যে হিচকিচ ভাবটা, যে একটা ব্লকেজ, সেটা অনেকাংশে হালকা হয়ে যাবে। দেন হচ্ছে আপনি অটোমেটিক তার সাথে কথা বলা স্টার্ট করে দিতে পারবেন। ৪, অনেক সময় এমন হয় নিজের মধ্যে কনফিডেন্স থাকে আবার থাকে না। এখন কিভাবে নিজের মধ্যে কনফিডেন্স ধরে রাখবো। অ্যাকচুয়ালি কনফিডেন্স ধরে রাখার জিনিস না, এটা বিল্ড করার জিনিস। তো আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে দেখে আসেন তাহলে একটু আগে আমি কনফিডেন্সের বিষয়ে কিছু ইনফরমেশন দিয়েছি, আপনি সেটা শুনে নিতে পারেন। হোপ আপনি অলরেডি শুনেছেন, যদি না শুনে থাকেন তাহলে আপনি আবার নতুন করে শুনে আসতে পারেন। ৫, কোনো সুন্দরী মেয়ে দেখলে বা তার সামনে গেলে সবকিছু ভুলে যায় কেন। এই আপনার প্রশ্নের মধ্যে আপনার আনসারটা, এই যে কোনো সুন্দরী মেয়ে মানে মেয়েটা সুন্দর, এই ভাবনাটার কারণেই হচ্ছে আপনি আপনার ব্রেন কাজ করে না। দেখুন পৃথিবীতে কোনো মেয়ে সুন্দর না, যদি অ্যাকচুয়ালি কথাটা বলা আমার ঠিক হয়নি। আমরা সুন্দর ভাবি দেখি তারা সুন্দর। আপনি যখন ভাববেন যে হ্যাঁ এই মেয়েটা তো অনেক সুন্দর, তাহলে আপনি কি করছেন, আপনি তাকে আপনার চেয়েও হায়ার ভ্যালু বানিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তো হায়ার ভ্যালু বানিয়ে দেওয়ার কারণে হচ্ছে আপনার এই যে আপনি এখন বললেন যে কোনো সুন্দরী মেয়ে দেখলেই, আপনি জাস্ট মেয়ে দেখেছেন, কোনো সুন্দরী না, ঠিক আছে। এই সুন্দরী মেয়ে যখন আপনি ভাববেন তখনই হচ্ছে আপনার ব্রেন ব্লক হয়ে যাবে। আর এমনিতে আপনি যেটা বলেছেন এটা আপনার না, এটা আমাদের এই যে আমার যতটুকু ধারণা প্রত্যেকটা ছেলে বা পুরুষদের মধ্যে এই জিনিসটা হয়, সুন্দরী মেয়ে দেখলে ব্রেন কাজ করা অফ করে দেয়। এটা হচ্ছে মানে ওই ইয়ে
তখন আমরা হচ্ছে আমাদের যে বায়োলজিক্যাল ব্রেন সেটা অ্যাক্টিভ হয়ে যায়। ওই আর কি অ্যাট্রাকশন, বংশবিস্তার ঘটার যে ট্রিগার ওগুলো আসা স্টার্ট হয় একটু একটু করে। এই কারণে আমাদের অ্যাকচুয়াল যে ইনফরমেশনাল ব্রেন সেটা কাজ করা অফ করে দেয়, বায়োলজিক্যাল ব্রেনের ট্রিগার হওয়া স্টার্ট হয়। হুম। তো এটা আসলে তেমন কোনো কিছু না, আপনি চাইলে আপনার মাইন্ডসেটের থ্রু এটাকে পরিবর্তন করতে পারবেন। আপনি জাস্ট একটা মেয়ে দেখছেন, সুন্দরী কাউকে না, ঠিক আছে? সুন্দর এই জিনিসটা ভাবার দরকার নেই, আপনি জাস্ট একটা মেয়েকে দেখেছেন, তখন আপনার যে ব্রেন, ইনফরমেশনাল ব্রেন, সেটা কাজ করা স্টার্ট করবে। এরপর একজন প্রশ্ন করেছেন, মেয়েটিকে আমি যতটুকু গুরুত্ব দেই মেয়েটি আমাকে ততটুকু গুরুত্ব দেয়। এখানে কি লেনদেন চলতেছে, মানে সেলার এবং বায়ার এরকম কিছু? মাঝে মাঝে দেখলে মনে হয় সে আমাকে চিনে না। আচ্ছা, এটা মেয়েদের স্বভাব। হ্যাঁ, এই বিষয়ে আসলে ছেলেরা এই জায়গাটা তো অনেকে প্যানিকড হয়ে যায়, তার গার্লফ্রেন্ড অথবা তার ওয়াইফ অথবা যে মানে সে যে মেয়েটার সাথে অলরেডি কথা বলছে, হয়তোবা ইন ফিউচারে তাদের মধ্যে রিলেশনশিপ হলেও হতে পারে, এই মেয়েরা হচ্ছে ওভারঅল এই টাইপের ওয়াইফ বলেন, গার্লফ্রেন্ড বলেন বা পটেনশিয়াল গার্লফ্রেন্ড বলেন, এই যে মেয়েরা অনেক সময় এমন আচরণ করবে যে তারা হচ্ছে আপনাকে চিনে না, সে তার নিজের লাইফ নিয়ে বিজি। দেখুন, আমি আমার ভিডিওগুলোতে, আপনি যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন, সেখানে আমি বলেছিলাম যে মেয়েরা হচ্ছে বিড়ালের মতো। আপনি যদি বিড়ালের অ্যাটিটিউডকে অবজার্ভ করতে পারেন, আপনি দেখবেন যে বিড়ালের অ্যাটিটিউডের সাথে মেয়েদের অ্যাটিটিউডটা অনেক মিলে। এই আপনার হচ্ছে আপনি দেখবেন যে বিড়ালের যখন খাবারের দরকার হয় তখন দেখবেন সে আপনার পাশে সমানে ঘুরঘুর করতে থাকে, সমানে করে আসে, ডাকাডাকি করে, আপনার গায়ের সাথে ঘষাঘষি করে, মানে সে আপনার প্রতি অ্যাফেকশনেট, সে সেটা শো করে, সে আপনাকে ভালোবাসে, সে সেটা শো করে। আপনার গায়ের সাথে দেখবেন তার গা লাগিয়ে ঘষাঘষি করে, তার লেজ দেখবেন যে আপনার গায়ের সাথে লাগিয়ে রাখছে। হ্যাঁ, তো এই বিড়াল এই কাজগুলো কখন করে? যখন তার অ্যাফেকশনের দরকার পড়ে বা তার খাবারের দরকার পড়ে, তখনই হচ্ছে সেই কাজগুলো করে। আপনি যখন দেখবেন যে তাকে ঠিকমতো অ্যাফেকশনটা দিয়ে দিয়েছেন বা তাকে তার পেট ভর্তি খাবারটা দিয়ে দিয়েছেন, সে দেখবেন যে ও এবার আপনাকে চিনেই না। ও দেখবেন যে সে তার মতো করে তার লাইফ লিড করতেছে, তার জিহ্বা দিয়ে তার শরীরকে সে পরিষ্কার করতেছে। এর মানে কি? সে এখন তার নিজের লাইফ নিয়ে বিজি। ঠিক আছে? সো মেয়েদের বেলায়ও বিষয়টা এরকম। মেয়েদের যখন, পৃথিবীর প্রত্যেকটা মেয়ে অ্যাটেনশন সিকার, সবাই, আমার মা বোন সবাই, আপনার মা বোন সবাই, প্রত্যেকটা মেয়েরই যে অ্যাটেনশন সিকার, এটা এদের সার্ভাইভিংসের ও তাদের সার্ভাইভালের এটা একটা বিশাল পার্ট। তো তাদের যখন অ্যাটেনশনের দরকার হয় বা তাদের যখন ভালোবাসার দরকার হয়, তখন হচ্ছে তারা দেখবেন যে আপনার সাথে খুব মানে একটা ক্লোজিং একটা ভাব রাখছে, আপনার সাথে কথা বলছে। হ্যাঁ, তাদের একটা ইমোশনাল নিড থাকে, যখন তারা লোনলি ফিল করে তখন তাদের অ্যাটেনশনের দরকার হয়, কাউকে দরকার হয় যে তার কথাগুলো শুনুক। হ্যাঁ, যাতে তারা এখানে কানেক্টিভিটি ক্রিয়েট করতে পারে, সে যাতে নিজেকে একা ফিল না করে। এটা হচ্ছে মেয়েদের একটা ইমোশনাল নিড। তো তখন দেখবেন সে আপনার সাথে খুবই ভালোভাবে করতেছে। বাট যখন তার এই জিনিসগুলোর দরকার হবে না, সে যে মেয়ে হোক না কেন, আপনার গার্লফ্রেন্ড হোক, আপনার ওয়াইফ হোক বা আপনার পটেনশিয়াল গার্লফ্রেন্ড হোক, সে দেখবেন যে তখন মানে তার এমন ভাবসাব হবে, সে তার নিজের লাইফ নিয়ে বিজি, সে আপনার প্রতি মানে আপনার দিকে তার অ্যাটেনশনটা নেই। এটা খুবই নর্মাল একটা বিষয়। ঠিক আছে? তো এই বিষয়টাতে আসলে মেয়েরা এরকমই হয়। সো এই বিষয়ে আমার মনে হয় না ছেলেদের খুব বেশি প্যানিকড হওয়ার কোনো কিছু রয়েছে। তো দেখা গেল আপনার গার্লফ্রেন্ড হয়তো বা একদিন দুই দিন পর্যন্ত সে তার নিজের লাইফ নিয়ে বিজি থাকতে পারে, দেখা গেল সে আপনার সাথে খুব একটা যোগাযোগ করলো না, আপনিও তাকে খুব একটা ডিস্টার্ব দেওয়ার দরকার নেই। মানে এই টাইপের সিচুয়েশন আর কি। অনেক সময় তারা আবার টেস্ট করে, সেটা অন্য হিসেব। বা এই টাইপের যে সিচুয়েশনগুলো, সেগুলোতে আপনার প্যানিকড হওয়ার দরকার নেই। আমার মূল কথা হচ্ছে এখানে, আমি অলওয়েজ একটা কথা বলি, পৃথিবীর কোনো মেয়েকে আপনার লাইফের টপ প্রায়োরিটি বানাবেন না। যখনই আপনি এরকম মাইন্ডসেট নিয়ে থাকবেন, তখন আপনার এই প্রবলেমগুলো বা এই প্যানিকড হওয়ার যে বিষয়গুলো, এগুলো আপনার মধ্যে কাজ করবে না। ঠিক আছে? আপনার এই প্যানিকড, ইনসিকিউরিটি, এগুলো কিন্তু মেয়েরা সহজে সেন্স করে ফেলে। যদি ও একবার এগুলো সেন্স করে ফেলতে পারে বা একাধিকবার এগুলো সেন্স করে ফেলতে পারে, তখন দেখবেন তারা আপনার প্রতি অ্যাট্রাকশনের যে প্যারামিটার, সেটা ডাউন হয়ে আসতেছে। সো এখানে প্যানিকড হওয়ার কোনো কিছু নাই, জাস্ট অবজারভেশনের একটা বিষয়। ওয়েল, এমন কেন করে? অলরেডি আপনি আনসারটা পেয়েছেন, কিন্তু তার সাথে কখনো কথা বলার সুযোগ হয়নি। মানে কি? আপনি ওয়েট, আপনি একটু আগে বলেছেন যে মেয়েটিকে আমি যতটুকু গুরুত্ব দেই মেয়েটি আমাকে ততটুকু গুরুত্ব দেয়। ওয়েল, কিন্তু এখানে বলতেছেন তার সাথে কখনো কথা বলার সুযোগই হয়নি। মানে যদি আপনি তার সাথে কখনো কথা নাই বলেন, তাহলে এখানে গুরুত্ব দেওয়া না দেওয়ার বিষয়টা কেমনে আসবে? দূর থেকে
এমনটা চলতেছে গত ১ বছর যাবত। মানে আপনার প্রশ্নটা আসলে মানে কনফিউজড করে ফেলছে আমাকে। আপনি বলেছেন যে আমি তাকে যতটুকু গুরুত্ব দেই মেয়েটাও আমাকে ততটুকুই গুরুত্ব দেয়। এখন বলতেছেন আপনি তার সাথে কখনো কথাই বলতে পারেননি। তাহলে এখানে গুরুত্বটা আসবে কিভাবে? আচ্ছা আপনার এইখানে মানে দেখুন, আমি বুঝতে পেরেছি আপনার এখানে কি মানে কি ঘটছে। দেখুন শুধু উনি না, আপনাদের মধ্যে অনেকেই কোনো একটা মেয়ের সাথে আপনারা কথা বলেন নেই, তার সাথে ইন্টারাক্ট হন নেই, কোনো কিছুই না। আপনারা ভাবেন কি যে আমি একটা কোনো মেয়ের সাথে কথা বলবো না, জাস্ট চোখাচোখি তারে মানে নানানভাবে বুঝাবো, কোনো কথা টথা না বলেই, তার সাথে কোনো প্রকার ইন্টারাক্ট না হই, তার সাথে কোনো প্রকার অ্যাট্রাকশন বিল্ড না করেই আমি হচ্ছে মানে ইয়ে যে তার সাথে কোনো প্রকার অ্যাট্রাকশন বিল্ড না করে অটোমেটিক তার সাথে আমার সম্পর্ক তৈরি হয়ে যাবে। আপনার যদি এরকম ভাবেন ভুল ভাবতেছেন। এইভাবে কোনো কিছু হয় না। দূর থেকে একটা মেয়ে আপনার কিভাবে আপনার প্রেমে পড়বে? দূর থেকে সর্বোচ্চ অ্যাট্রাকশনের ট্রিগার আসে। এরকম রাস্তাঘাটে আপনিও অনেক মেয়েরে দেখেন। আপনার আশেপাশে আপনিও অনেক মেয়েরে দেখেন যে ওরে দেখে আপনার কাছে ভালো লাগতে পারে। ইভেন অনেক মেয়ে আপনার মধ্যে এরকম হাজার হাজার ছেলে দেখে যাদেরকে দেখে তার ভালো লাগে। তো তো সবসময় তো হচ্ছে আপনি দেখবেন যে ওদের চেহারা আপনার খেয়ালও থাকে না যে আপনি কাকে দেখছেন বা না দেখছেন। তো এখানে আপনার যদি সত্যিকার অর্থে কোনো মেয়ের সাথে সম্পর্কে মানে আসলে যদি আপনি কোনো মেয়েকে আপনার সাথে আপনার প্রতি অ্যাট্রাক্ট করতে চান, এখন আমি বুঝতে পারতেছি যে আপনারা কেন অনেকে বলেন যে ভাই আপনার ভিডিওগুলা কি এই যে কি এগুলা ভুয়া ভিডিও, এই কাজ করে না সেই কাজ করে না। কাজ করবে কেমনে ভাই? আপনি একটা মেয়ের সাথে ইন্টারাক্ট হন নেই, তার সাথে পরিচিত হন নেই, কথা বলেন নেই। তো কথা না বললে, পরিচিত না হলে তাহলে আমার এই ভিডিওগুলো কিভাবে কাজ করবে আপনার ইয়াদে ওই মেয়ের সাথে আপনার অ্যাট্রাকশন বিল্ড করার জন্য? আপনি পানি খাবেন। এখন আপনার কোথায় পানি আছে সেটার কাছে যাওয়া লাগবে তো। ট্যাপটাকে ছাড়তে হবে তো, সমুদ্রের ধারে যাওয়া লাগবে তো, পুকুরের কাছে যাওয়া লাগবে তো। আপনি যদি এখন মরুভূমিতে বসে বসে চিন্তা করেন আমি পুকুরে মাছ ধরবো, এটা কেমনে কি? আপনাকে ওই পুকুরের সামনে যাওয়া লাগবে তো, পুকুরে নামতে হবে তো, কোনো একটা কিছু তৈরি করতে হবে তো, দেনই না হচ্ছে আপনি মাছটা ধরতে পারবেন। মরুভূমিতে বসে বসে আপনার এই যে মাইলকে মাইল আশেপাশেও কোনো পুকুর, ডোবা, নালা, নদী কিছুই নাই। কিন্তু আপনি ভাবতেছেন যে আরে আমার মাছ আসতেছে না কেন, আমি মাছ ধরতে পারতেছি না কেন? বিষয়টা হয়ে গেছে এমন। আপনি হচ্ছে একটা মেয়ের সাথে কথা বলতে হবে, পরিচিত হতে হবে। দেনই না হচ্ছে আপনি তার সাথে একটা সময় রিলেশনশিপ বিল্ড করতে পারবেন। রিলেশনশিপ বিল্ড করার আগে হচ্ছে আপনি আপনার প্রতি তার অ্যাট্রাকশনকে ডে বাই ডে আমি যে ভিডিওগুলো বলি ওগুলোর থ্রো হচ্ছে আপনি যদি ওইভাবে অ্যাটেম্প নিতে পারেন, দেন হচ্ছে আপনার প্রতি তার অ্যাট্রাকশন বিল্ড হয়ে যাবে। ঠিক আছে? এর মধ্যে আপনি যদি আপনার হাইট ভালো হয়, আপনার যদি হ্যান্ডসামনেস থাকে আপনার মধ্যে, তাহলে তো অটোমেটিক অ্যাট্রাকশন আগে থেকেই অনেকাংশে বিল্ড হয়ে যাবে। ঠিক আছে? বাকি আমার ভিডিওগুলো দেখলে ওইটার থ্রু আপনি কাজ করলে তার অ্যাট্রাকশন হাই হয়ে যাবে। দেন হচ্ছে দেখবেন যে অটোমেটিক আপনার সাথে তার একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে। মানে আপনার সাথে তার একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি দূর থেকে একটা মেয়ে আপনাকে ভালোভাবে চিনে না, আপনি ভাবতেছেন সে আপনার সাথে রিলেশনশিপ করা স্টার্ট করবে, সে আপনাকে গুরুত্ব দেওয়া স্টার্ট করবে। এখানে টোটালি আপনার ভুল ধারণা। আপনি যে জিনিসটা বলেছেন কথাই বললেন নেই, কিছু না, আপনি ভাবতেছেন সে আপনাকে গুরুত্ব দেয়। আপনিও তার সাথে কখনো কথাই বলেন নেই, আপনি বলতেছেন আমি যতটুকু গুরুত্ব দিই সেও আমাকে ততটুকু গুরুত্ব দেয়। মানে এখানে কি হলো? এখানে তো গুরুত্ব শব্দটা আসবেই না, এখানে কিছুই বিল্ড হয়নি এখানে। যাই হোক, আমি আপনার মানে আপনার পুরো একটা কনফিউজিং, আপনি কি লিখেছেন হয়তো আপনি নিজেও বলতে পারতেছেন না। যাই হোক, আমি এটা স্কিপ করতেছি। আচ্ছা, একজন মেয়ের সাথে দেখা হয় কোন অনুষ্ঠানে, চোখাচোখি হয়, কথা হয়নি, পরবর্তীতে ওর ফেসবুকে অ্যাড হয়েছি, কথা হয়নি, এখন কিভাবে এগোবো? আগে কথা বলেন, তার সাথে পরিচিত হন, এরপরে আগানোর চিন্তা করবেন। এরপর একজন প্রশ্ন করেছেন, আচ্ছা আমি একটু রিল্যাক্স হইনি। ওই প্রশ্নটা আমাকে পুরো অবাক করে ফেলছে। এটা কি টাইপের প্রশ্ন ছিল এটা? কখনো তার সাথে কথাই বলেনি, বলতেছে গুরুত্ব। গুরুত্ব শব্দটা কোত্থেকে আসবে? কোনো কিছু বিল্ডই হয়নি, এখানে গুরুত্বটা আসবে কোত্থেকে? আচ্ছা, এরপর একজন প্রশ্ন করেছেন, ভাই মেয়েরা আমার সাথে কথা বলতে ভয় পায় কেন? যদি কথা বলে তাহলে মেয়ে কনফিডেন্ট হারিয়ে ফেলে। আচ্ছা, মেয়ে কনফিডেন্ট হারিয়ে ফেলে আপনি বুঝলেন কিভাবে? এটা তো তার মনস্তাত্ত্বিক বিষয়। আচ্ছা, হয়তোবা আপনি তার অ্যাপিয়ারেন্স দেখে হয়তোবা এইভাবে চিন্তা করতে পেরেছেন, বাট মেয়েদের অ্যাপিয়ারেন্সের সাথে তার মনস্তাত্ত্বিক বিষয়ের সাথে মিলাবেন না। ঠিক আছে? আর যাই হোক, এরপরে আর যখন রাস্তায় আমার পাশ দিয়ে যায় তখন একটু দূরে সরে তাড়াতাড়ি চলে যায়, মনে হয় আমি কোনো ভিলেন। এর কারণ কি ভাই? আপনি নিজের মধ্যে একটা জেন্টেলম্যান ভাব, আপনার মধ্যে একটা জেন্টেলম্যান অ্যাপিয়ারেন্স রাখার ট্রাই করুন। মাঝে মধ্যে
চেহারার মধ্যে একটা স্মাইলি ফেস রাখার ট্রাই করুন। স্মাইলি ফেস মানে হচ্ছে দাঁত দেখাবেন না, জাস্ট একটা নর্মাল কাম কনফিডেন্ট এই টাইপের একটা অ্যাপিয়ারেন্স নিজের মধ্যে রাখার ট্রাই করুন, জেন্টেলম্যান টাইপের। আচ্ছা, এরপর একজন বলেছেন, ভাই কিছুদিন আগে একটা প্রেম হয়েছে, মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আমার কাছে সে আসলেই কাঁদে। আচ্ছা, বলে যে ভুলে যাবা না তো, আমাকে পূর্ণতা দিবা তো, মানে তাকে বিয়ে করবে তো। আচ্ছা, আমাকে ভালোবাসো তো। আচ্ছা, মেয়েটা বোধহয় ইনসিকিউর ফিল করতেছে, মেয়েটা মেবি আপনাকে অনেক ভালোবাসে। যাই হোক, আমার এই বিষয়টা অনেক ভালো, মানে খুব ভালো লাগে যখন একটা মেয়ে আমাকে নিয়ে বা একটা ছেলেকে নিয়ে ইনসিকিউরের মধ্যে থাকে যে ওই ছেলেটা হয়তো বা তাকে ইয়ে যে ছেড়ে চলে যেতে পারে, বা ওই ছেলেটা কোনো মেয়ের সাথে কথা বললে ওই মেয়েটা অনেক জেলাস ফিল করে। এই বিষয়গুলো আমার অনেক ভালো লাগে, কারণ এগুলো হচ্ছে সঠিক ভালোবাসার একটা সাইন। হ্যাঁ, যদিও এই বিষয়টা আবার মেয়েরা নিতে পারে না, কারণ তখন হচ্ছে ওই ছেলেটা যে ছেলেটার মাস্কুলিনিটি যে উইক, মেয়েরা এটা সেন্স করে ফেলে। কারণ আমরা ছেলেরা যখন জেলাসি ফিল করি বা ইনসিকিউরিটি শো করি, মেয়েরা এই বিষয়টা খুব একটা নিতে পারে না। ওরা অ্যাপ্রিসিয়েট করে সর্বোচ্চ, বাট ওরা এটা নিতে পারে না, কারণ মেয়েরা হচ্ছে সার্ভাইভিংস মেন্টালিটি। হ্যাঁ, আমরা হচ্ছে ওয়াল, তারা হচ্ছে ওই ওয়ালের পেছনে থেকে নিজেকে সেফ ফিল করতে চায়। তো তারা যদি দেখে যে আমাদের যে মাস্কুলিনিটি, মানে আমাদের যে ওয়ালটা সেটা যদি উইক, তখন তারা নিজেদেরকে ইনসিকিউর ফিল করা স্টার্ট করে, কারণ ওই ওয়াল তো তাকে প্রোটেক্ট করতে পারবে না। তো আমরা যখন নিজেদের মধ্যে ইনসিকিউরিটি বা জেলাসি এই বিষয়গুলো শো করায়, তখন মেয়েরা এটাকে ভালোভাবে নেয় না। অ্যাকচুয়ালি মেয়েরা অলওয়েজ তাদের নিজের কথাটাই চিন্তা করে। আমি অ্যাকচুয়ালি বলি, মানে কথাটা বলা আমার ঠিক না। একটা মেয়ে পৃথিবীর বুকে তার এবং তার সন্তান ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুর চিন্তা করে না। যদি সে তার এবং তার সন্তান ছাড়া তার নিজের সার্ভাইভিংস এবং তার সন্তান, এই দুইটা বিষয় ছাড়া যদি কোনো কিছু নিয়ে চিন্তা করে বা কার জন্য চিন্তা করে, সেটা তার নিজের উপর ভিত্তি করে, নিজের বেনিফিটের জায়গায় দাঁড়িয়ে। আমি জানি এই কথাটাও বলা আমার ঠিক হয়নি, এটা জাস্ট আমার একটা রিসার্চ এবং গবেষণার একটা রেজাল্ট, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এখন এটা এমন কেন, এটা জাস্ট এমন, আপনি সৃষ্টিগতভাবে বিষয়টা এমন, এটা অ্যাকসেপ্ট, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। যেটা যেমন সেটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে হবে। যেটা আমি একটু আগে বললাম, মেয়েরা অনেকাংশে বিড়ালের মতো। বিড়াল তার খাবারের কারণে আমাদের কাছে এসে ঘুরঘুর করে, আপনি যখন তার খাবারটা, তার পেট ভরে যাবে, তার যেটা দরকার সে সেটা পেয়ে যাবে, ও দেখবেন যে তার নিজের লাইফ লিড করতেছে, তখন সে আপনাকে চিনবে না। যাই হোক, এগুলো বলার দরকার নেই, যদিও মেয়েদের বিষয়ে খুব বেশি রাজ খুলে ফেলতেছি আমি। ঠিক এটা অ্যাকচুয়ালি আমার করা ঠিক হচ্ছে না মেবি। যাই হোক, কিন্তু আবার এইটা মনে করে আপনারা আবার নিজেদের মধ্যে কোনো মেয়েদেরকে নিয়ে ইগো ক্রিয়েট করবেন না। মাথা রাখবেন, তারা আছে দেখেই আমরা আমরা পূর্ণতা পেয়েছি। হ্যাঁ, আমরা ছেলেরা, এই বিষয়টা মাথা রাখবেন। সৃষ্টিকর্তা যদি আমাদের অপোজিট লিঙ্গ মেয়েদেরকে যদি আমাদের জন্য না পাঠাইতো, মানে আমরা যে কিভাবে বেঁচে থাকতাম, এটা মানে খুবই অকল্পনীয় একটা বিষয়। যাই হোক, আমার ক্ষুদ্র জ্ঞান, সৃষ্টিকর্তা তো সব থেকে জ্ঞানী। আমি জাস্ট উনি আমাকে যতটুকু দান করছে, যতটুকু ক্যাপাবিলিটি দিয়েছে, আমি সেটার উপর দাঁড়িয়ে সেটার উপর থেকে চিন্তা করি আর কি। উনি তো হচ্ছে সর্বোচ্চ জ্ঞানী, হচ্ছে উনি। উনি হচ্ছে জ্ঞান সৃষ্টি করে। এরপর হচ্ছে, আমাকে ভালোবাসো তো। আচ্ছা, আমরা দেখা করলেই দুজন অনেক ক্লোজ হয়ে যাই। ওয়েল, পরে এটা ভেবেও আমাদের খারাপ লাগে ধর্মীয় কারণে, কিন্তু আমাদের এখন বিয়ে করা সম্ভব না কেন? ধর্মীয় কারণে, মানে ধর্মীয় কারণে কেন খারাপ লাগে? মানে আপনারা কি দুজন দুই ধর্মের, নাকি ভাবতেছেন যে প্রেম করা ধর্মে হারাম? কোনটা? আচ্ছা, কেরিয়ারের কাজেও সমস্যা হয়, তাই দুজনই সিদ্ধান্ত নিছি এখন আপাতত যোগাযোগ রাখবো না। কিন্তু দুজনেরও কষ্ট হয়, এখন করণীয় কি? ধর্মীয় মাইন্ডসেট প্লাস কেরিয়ার ভাবনা, লেখাপড়া, অ্যাডমিশন ক্যান্ডিডেট। আচ্ছা, উনি মেবি অ্যাডমিশন ক্যান্ডিডেট প্লাস এই মেয়ে, এই তিনটা জিনিস এখন পরস্পর সাংঘর্ষিক হয়ে না। দেখুন, আপনি ভাবতেছেন এই তিনটা বিষয় পরস্পর সাংঘর্ষিক, এটা টোটালি একটা ভুল ধারণা। আপনাদেরকেও বলছি, আপনারা যদি ভাবেন যে আমার কেরিয়ার, আমার পড়ালেখা, এগুলো আমার বিয়ের সাথে সাংঘর্ষিক হবে, তাহলে আপনি টোটালি ভুল ভাবছেন। পড়ালেখা কেরিয়ারের সাথে বিয়ের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে সোসাইটি, মানে ওরা ভুজুং বাজুং হচ্ছে আমাদের মাইন্ডে ঢুকিয়ে দিয়েছে। কেরিয়ার এক বিষয়, বিয়ে হচ্ছে আরেক বিষয়। আপনার যদি একটা স্টেবল লাইফ থাকে, তাহলে আপনার বিয়ে করতে প্রবলেম কি? একটা মেয়ে তো আর হাতি ঘোড়া না, সে এসে একদম আপনার সব খাবার খেয়ে ফেলবে। বিষয়টা এরকম না। আপনার যদি একটা স্টেবল লাইফ থাকে, যে না, একটা মেয়ে আমার পরিবারে আসলে, আমার পরিবারের সাথে অ্যাড হলে আমার খুব একটা টানা পোড়া লাগবে না, দেন হচ্ছে মেয়েটা যদি আপনার কাছে বিয়ে বসতে রাজি থাকে, আপনি ওকে বিয়ে করে ফেলেন।
কেরিয়ার কোত্থেকে আসবে? কেরিয়ারের সাথে বিয়ের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। এটা টোটালি আমাদের ভুল ধারণা। আর ধর্মীয় মাইন্ডসেট কি? ধর্ম কি বিয়ে করতে না বলে? যদি আপনার এই যে প্রেম, ঠিক আছে মানলাম ধর্ম প্রেম করতে না বলে, এটা কেন সেটাও আমি রিসার্চ করছি, আমি জানি। তো ধর্ম তো বিয়ে করতে না করে না, উল্টো ধর্ম হচ্ছে বিয়ে করতে উৎসাহ দেয় এবং ছেলেদেরকে একাধিক বিয়ে করতে উৎসাহ দেয়। আচ্ছা যাই হোক, তো আপনি বিয়ে করে ফেলেন, ওই মেয়েটার ক্ষেত্রেও এই বিষয়টা ঘটছে, মানে ওই মেয়েটারও কি, সেও পড়ালেখা করতেছে ক্যান্ডিডেট, তারও একটা কেরিয়ার চিন্তা ভাবনা আছে। এই কারণে মেয়েদের কেরিয়ার কি ভাই? একটা ছেলের কেরিয়ার থাকে কারণ তার আন্ডারে কিছু মানুষজন থাকে, তার বাবা মা থাকে, তার ওয়াইফ থাকে, তার সন্তান থাকে, তাদেরকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা, থাকার জায়গা ম্যানেজ করা, তাদেরকে প্রোটেকশনের একটা বিষয়, ওভারঅল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো প্রোভাইড করার জন্য একজন ছেলের টাকার দরকার পড়ে। কারণ টাকার থ্রুই হচ্ছে আপনি নানান জিনিসের অ্যাক্সেস পাবেন, খাবারের অ্যাক্সেস পাবেন, থাকার জায়গার অ্যাক্সেস পাবেন, অন্যান্য আনুষঙ্গিক যে বিষয় সেগুলোর অ্যাক্সেস পাবেন। তো সেই জন্য আমাদের টাকাটা ইনকাম করতে হয়। তো দিন শেষে আপনি যেটাই করেন না কেন, যেটাকে আপনি কেরিয়ার বলছেন, যদিও অ্যাকচুয়ালি কেরিয়ার কি আমি সেটা এখনো আমার মাথায় ধরে না। সোসাইটি হচ্ছে কিছু বিষয় আমাদের মাইন্ডে অহেতুক ঢুকিয়ে দিয়েছে যেটার অ্যাকচুয়াল কোনো অস্তিত্ব নাই, যেটাকে বলে হচ্ছে কেরিয়ার। কেরিয়ার না, আপনি লাইফে যেটাই করেন না কেন আপনার মূল উদ্দেশ্য হচ্ছে ভাই টাকা ইনকাম করা। সোজা কথা, এখানে যাই করেন না কেন, রাজনীতি করবেন, খেলোয়াড় হবেন, এটা করবেন ওইটা করবেন, সেটা করবো ভাই, আমি বিজিবি হব, আর্মি হব, সেনাবাহিনী হব, যাই হোক, মানে আর্মি সেনাবাহিনী তো একই, আমি রিক্সা চালাবো নাহলে তো আমি বিমান চালাবো, যেটাই করেন না কেন আকাশে বাতাসে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা, এটাই হচ্ছে আপনার কেরিয়ার দিন শেষে। ঠিক আছে, এখন আপনি টাকা যে কোনোভাবে আর্ন করতে পারবেন, সেটার জন্য আপনার বিয়ে আটকে থাকবে কেন? আপনার যদি একটা স্টেবল লাইফ থাকে আপনি বিয়ে করে ফেলেন, সোজা হিসাব। কেন বিয়ে করার পর কি আপনি টাকা ইনকাম করতে পারবেন না? যেটাকে আপনি কেরিয়ার বলছেন আর কি, সেখানে কি আপনার ওয়াইফ কি আপনাকে ধরে রাখবে টাকা ইনকাম করতে বাধা দেওয়ার ক্ষেত্রে? না, সে আপনাকে উৎসাহ দিবে, আপনি বিয়ে করে ফেলেন। এগুলা কোথাও কোনো সাংঘর্ষিকতা নেই, সাংঘর্ষিকতা আপনার ব্রেনের ভিতরে, আপনি ভুলভাবে দেখছেন বিষয়টাকে। এখন এমন যদি হয় যে ভাই আমার লাইফের অবস্থা ভালো না, ওই মেয়েটাকে এনে আমি খাওয়াবো কি পড়াবো কি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে আপনি একটা স্টেবল পজিশনে আসেন, মেয়েটাকে হোপ দিয়ে রাখেন যে তুমি আমার জন্য একটু ওয়েট করো, আমাকে একটু সময় দাও, বাস। আর এখন তো আরেকটা বিষয় আছে হচ্ছে এঙ্গেজ করে ফেলা, সেটা করতে পারেন। আপনার করণীয় ভাই এটাই, আপনার করণীয় হচ্ছে বিয়ের সাথে কেরিয়ারকে মিলাবেন না, দুটা টোটালি দুই রকম বিষয়। উল্লেখ্য আপনার দেওয়া অনেকগুলো টিপস অ্যাপ্লাই করে মেয়েটা আমায় অনেক ভালোবেসে ফেলেছে। ওয়েল, আমার দেওয়া টিপসগুলো বেশি অ্যাপ্লাই করবেন না, মাঝে মধ্যে অ্যাপ্লাই করাটা ঠিক আছে, বাট আমি যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো বলি, মানে আপনাকে চেঞ্জ হইতে বলি, আপনার বিহেভিয়ার চেঞ্জ করতে বলি, আপনার কনফিডেন্স চেঞ্জ করতে বলি, কনফিডেন্সকে বাড়াতে বলি, চেঞ্জ না বাড়াতে বলি, এই বিষয়গুলোর প্রতি ফোকাস দেন, তখন ওই মেয়েটা অটোমেটিক আপনাকে আরও বেশি ভালোবেসে ফেলবে। আচ্ছা, এরপর একজন বলেছেন, আয়ান ভাইয়া আমি রিলেশনশিপে আছি 4 বছর, 4 ইয়ার, আমি প্রাইভেট একটা জব করি, স্যালারি 35,000, গুড। আমি প্রাইভেট একটা জব করি, স্যালারি 3500, ওয়েল গুড। আপনার তো একটা ভালো অবস্থানে রয়েছেন, বাট জিএফ এর বাসায় আমাকে মেনে নিবে না কেন? আমার জব গভর্নমেন্ট না। আচ্ছা, মেয়ের ফ্যামিলি চায় তাদের মেয়েকে গভর্নমেন্ট জব আছে এমন ছেলের কাছে তাদের মেয়েকে বিয়ে দিবে। ওয়েল, এটা অনেক ফ্যামিলি চায়, এটা তাদের মেয়ে, তাদের চাওয়া। আমার জিএফ পালিয়ে বিয়ে করার অফার দিচ্ছে, বাট আমি বলছি আমি পালিয়ে বিয়ে করব না, গুড। এটা খুবই এটাই হচ্ছে পুরুষালী আচরণ। পালিয়ে বিয়ে করা এটা উইক মেন্টালিটির আচরণ। যাই হোক, আপনার এই কথাটা আমার খুব ভালো লেগেছে। ফ্যামিলিগত মেনে নিলে বিয়ে করব, না হলে না, না আসলে বিষয়টা মানে এতটাও স্ট্রিক্ট হওয়ার কোনো কিছু নেই, বা এতটাও ইগো দেখানোর কোনো কিছু নেই। ফ্যামিলিগত মেনে নিলেই বিয়ে করব, আপনি হচ্ছে ট্রাই করুন। হ্যাঁ, এই কথা শুনে আমার যে কষ্ট পাইছে, এখানে কষ্ট পাওয়ার কিছু নেই। আপনি যে অ্যাটেম্পটা নিচ্ছেন বা যে স্টেপটা আপনি ফলো করেছেন, এটা টোটালি একদম সঠিক একটা স্টেপ। তারা মেয়ে, তারা ইমোশনের উপরে ভিত্তি করে হচ্ছে কষ্ট পাবে, আনন্দ পাবে, বাট আপনি যে স্টেপটা নিয়েছেন এটা খুবই সুন্দর একটা স্টেপ। আমি এই পরিস্থিতি কি করব, আপনি এই পরিস্থিতি মেয়ের ফ্যামিলিকে বারবার বোঝানোর ট্রাই করুন। দেখুন, আমি আপনাদেরকে একটা টেকনিক বলি, একটা টেকনিক হচ্ছে এটাকে বলা হচ্ছে হোল্ডিং টেকনিক, মানে হোল্ড হয়ে থাকা। ধরেন আপনি কোন একটা ডিসিশন নেবেন, ওই যে হাল ছাড়বেন না, লেগে থাকুন লেগে থাকুন লেগে থাকুন বলতে আমি এটাকে অ্যাকচুয়াল যে বিষয় সেটা আমি আপনাকে এক্সপ্লেন করি। হোল্ড হয়ে থাকা, আপনি যখন কোন একটা ডিসিশন নিয়ে নেবেন সেখানে হোল্ড হয়ে থাকবেন, যত যাই কিছু হোক না কেন আপনি সেখানে হোল্ড হয়ে থাকবেন, সেই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকবেন, আপনি আপনার কথার উপরে দাঁড়িয়ে থাকবেন। ঠিক আছে, সো আপনি যেহেতু এখানে বলেছেন আপনি মেয়েটাকে ভালোবাসেন,
এবং মেয়েটাও আপনাকে যদি ভালোবেসে থাকে, মেয়েটা যদি আপনার কাছে বিয়ে বসতে চায়, আর মেয়ের ফ্যামিলি যদি এটাতে রাজি না থাকে, আপনি আপনার ডিসিশনে হোল্ড হয়ে থাকেন, আপনি ওই মেয়েটাকেই বিয়ে করবেন। এটার জন্য যা যা করার দরকার আপনি করবেন। এখন কি কি করতে হবে? অবশ্যই তাদের মেয়ে, এটা তাদের রাইটস, এখানে আমার আপনার কোনো কিছু নেই যে আপনি এখানে জোর জবরদস্তি কোনো কিছু করবেন, এটা একদমই টোটালি রং হবে। তাহলে আপনি হচ্ছে তাদেরকে, আপনি আপনার কথায় হোল্ড হয়ে থাকেন যে আপনি তাকেই বিয়ে করবেন, এবং আপনি ওই ফ্যামিলিটাকে বারবার, তাদের কাছে বারবার যান, তাদেরকে বারবার বোঝানোর ট্রাই করেন। দ্যাট মিনস কি আপনি আপনার কথায় হোল্ড হয়ে দিচ্ছেন, আপনি বারবার অ্যাটেম্প নেন। একবার যান, দুইবার যান, 5 বার যান, 10 বার যান, কয়েকদিন গ্যাপ দিয়ে আবার যান। আমি শিওর আপনি যদি আপনার এই কাজে হোল্ড হয়ে থাকেন, ওরা একটা না একটা সময় রাজি হবেই। এটা আমার মানে একটা বিশ্বাস। কারণ হোল্ডিং, যে হোল্ড হয়ে থাকার যে টেকনিক, এটা মোস্ট অফ দ্য টাইম কাজ করে। হাল না ছাড়া যেটাকে বলে আর কি, আপনি বারবার হচ্ছে তাদেরকে গিয়ে আপনি ট্রাই করেন, তাহলে হচ্ছে হয়তোবা মোস্ট প্রবাবলি তারা রাজি হয়ে যাবে। এরপর একজন বলেছেন, নাভান ভাই এবার আমি স্কুল লাইফ শেষ করে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হলাম। গুড। কিছুদিন ক্লাস করার পর হঠাৎ একদিন ক্লাস চলাকালীন সময় একটি মেয়ের সাথে চোখাচোখি হয়। আচ্ছা, বয়স সন্ধিকাল চলতেছে এখন। তবে 3-4 সেকেন্ড আই কন্ট্যাক্ট করার পর আমি নিজে চোখ সরিয়ে নিলাম। আচ্ছা, তারপর থেকে খেয়াল করলাম সেই মেয়ে মাঝে মাঝেই আমার দিকে তাকিয়ে থাকে। গুড। ওই যে 3-4 সেকেন্ড আই কন্ট্যাক্ট হোল্ড করেছেন, তখন ওর মধ্যে অ্যাট্রাকশনের একটা ট্রিগার চলে এসেছিল। যাই হোক, তো আপনারা যারা কোনো মেয়ের সাথে যদি আই কন্ট্যাক্ট করেন, তখন তার বাম চোখে তাকাবেন, বাম চোখে তাকিয়ে থাকবেন 3-4 সেকেন্ড। হ্যাঁ, এখানে আপনি দুইটা কাজ করবেন। যেহেতু আপনি চোখ সরিয়ে ফেলেছেন তার আগেই, তাহলে চোখ সরিয়ে সবসময় নিচের দিকে তাকাবেন। হ্যাঁ, মানে চোখ যখন সরিয়ে আনবেন তখন চোখ সরিয়ে উপরে ডানে বামে না, নিচের দিকে তাকাবেন। এখন এটা কেন, কি কারণে, ওইটা এত কিছু এক্সপ্লেইন দেওয়ার দরকার নেই। আপনি চোখ সরিয়ে আনার সময় নিচের দিকে তাকাবেন। আর যাই হোক, ওর সামনে দিয়ে হেঁটে যাবার সময়ও একবার করে আমার সাথে আই কন্ট্যাক্ট করে সে আবার অন্যদিকে তাকাতো। আচ্ছা, ওর মধ্যে অ্যাট্রাকশনের ট্রিগার এসেছে। যাই হোক, এটা যে কোনো মেয়ে, আপনি একজন ছেলে হয়ে যদি কোনো মেয়ের দিকে আপনি তাকিয়ে থাকেন না, তখন আপনার যদি আপনি আই কন্ট্যাক্ট হোল্ড করে রাখেন 3-4 সেকেন্ড বা 5-6 সেকেন্ড, তখন ওই মেয়ের মধ্যে অ্যাট্রাকশনের ট্রিগার হয়। তার যে বায়োলজিক্যাল যে ব্রেন, সেটার মধ্যে ট্রিগার আসে, সেটা অ্যাক্টিভ হয়। আচ্ছা, যাই হোক, এভাবে চলার পর 2-3 দিন পর আমার এক বন্ধু আমাকে বললো সেও নাকি খেয়াল করেছে আমি যখন অন্যদিকে তাকাতাম বা ক্লাসে মনোযোগ দিতাম, তখন সেই মেয়ে আমার দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকে এবং ওর বান্ধবীর সাথে হাসাহাসি করে। আচ্ছা, যাই হোক, ওই যে যেই জিনিসটা আমি বললাম তার মধ্যে অ্যাট্রাকশনের ট্রিগার এসেছে, আমি এই কথাগুলো আমার ওই অনেক আগেই, বছরখানেক আগেই হচ্ছে ভিডিওতে আপলোড করে এগুলা বলেছিলাম। যদি আপনারা অনেকে এই বিষয়গুলোকে সিরিয়াসলি নেন না, কারণ ওই যে আসলে আমি এগুলা নিয়ে রিসার্চ করি, তো দ্যাটস ওয়াই এগুলো আমি ভালো বলতে পারি আর কি। আচ্ছা, ওটা পর কথা। মেয়েটি দেখতে অত্যন্ত সুন্দরী এবং সবসময় হাসি খুশি থাকে, যার কারণে আমারও তাকে অনেক ভালো লেগেছে। ওয়েল, কিন্তু আমার লুকস তেমন, এই তো আপনি শেষ, আপনার কনফিডেন্স ডাউন এখানে। কিন্তু আমার লুকস তেমন ভালো না। কে বলছে আপনার লুকস ভালো না? কেউই কিন্তু বলে নেই। আপনি নিজে থেকে বিলিভ করতেছেন যে আপনার লুকস ভালো না। আচ্ছা, আবার কনফিডেন্ট অ্যান্ড কমিউনিকেশন স্কিল দুর্বল। তো কনফিডেন্ট তো দুর্বল হবেই, কারণ আপনি ভাবতেছেন যে আপনার লুকস ভালো না। কেউই কিন্তু আপনাকে বলেনি আপনার লুকস ভালো না, আপনি ভাবতেছেন যে আপনার লুকস ভালো না। আচ্ছা, যার কারণে কি করব বুঝতে পারতেছি না। আপনি আপনার লুকস বেটার করার ট্রাই করুন, এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। কারণ আপনি যেহেতু ভেবে ফেলেছেন, বা আপনার ইনটিউশন যেহেতু আপনাকে সিগন্যাল দিয়ে ফেলেছে যে আপনার লুকস ভালো না, দ্যাট মিনস হচ্ছে আপনাকে আপনার লুকসকে ইমপ্রুভ করতে হবে। এর বাইরে কখনোই আপনার কনফিডেন্ট গ্রো হবে না। অর্থাৎ এক প্রকার লজ্জা পাই, ছেলে মানুষ কখনো লজ্জা পাবে না। অলওয়েজ একটা বিষয় মাথায় রাখবেন। এখন তার দিকে কিভাবে অ্যাপ্রোচ করব, না, প্রশ্নেই আসে না। আপনি তার দিকে কখনোই অ্যাপ্রোচ করবেন না। কেন আমি আপনাকে বলি, আপনি এখনো ছোট। আপনি হয়তো আমার কথাতে খারাপ ভাবতে পারেন, একাদশ শ্রেণীর একজন ছেলে এখনো ছোট। আপনি হয়তো বা বুঝতে পারতেছেন না, আপনার কাছে মনে হচ্ছে যে আমি বড় হয়ে গিয়েছি। না, আপনি এখনো ছোট। ঠিক আছে, আমি আপনাকে আপাতত বলবো আপনি আর একটু বড় হন, আর একটু গ্রো করেন, দেন হচ্ছে আপনি স্বাভাবিক। এখন আপনার শরীরে ডে বাই ডে স্পার্ম তৈরি হচ্ছে অপোজিট লিঙ্গের প্রতি। আপনার ডে বাই ডে এখন বয়ঃসন্ধিকাল, অপোজিট লিঙ্গকে আপনার আস্তে আস্তে ভালো লাগা শুরু হবে, কারণ নেচার আপনাকে বংশবিস্তার করার জন্য একটু একটু করে রেডি করছে। যাই হোক, তো এটা স্বাভাবিক। তবে আপনি এখন আপাতত কোনো মেয়েদিকে অ্যাপ্রোচ করবেন না, কোনো কিছু করবেন না, কারণ আপনি এখনো পুরোপুরি পাকাপোক্ত হননি। ঠিক আছে, সো অ্যাপ্রোচ করার কোনোভাবেই দরকার নেই। আপনার কাছে এটার সমাধান পেলে অনেক উপকৃত মা। সমাধান একটাই, আপনি আপনার লুকসের উপর কাজ করুন, কারণ একটা সময় তো আপনি গ্রো করবেন, আরও বড় হবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি এখন কোনো মেয়ের দিকে কোনোভাবেই অ্যাপ্রোচ করবেন না, পড়ালেখার প্রতি মনোযোগ দেন। আপনি এখনো ছোট। আমি আপনার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখি এবং সাবস্ক্রাইবার
যার জন্য আপনার ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছি ও শিখতে পেরেছি, এবং আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। না, এটা টোটালি ভুল ধারণা। আমি এই ভিডিওগুলো তৈরি করি হচ্ছে টাকা ইনকাম করার জন্য। হ্যাঁ, আপনি আমার কাছে কৃতজ্ঞ না, বরং আপনারা আমার ভিডিও দেখে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। এরপর একজন বলেছেন যে মেয়েটি যে কোনো বিষয়ে রাগ দেখালে কি করণীয়? শুধু একটা মেয়ে না, যে কোনো মানুষের মধ্যে মাঝে মধ্যে একটা তার যে ইন্টেন্সিটি সেটা হাই হয়ে যায় অনেক। তো একটা মানুষের যখন ইন্টেন্সিটি মানে তার মধ্যে যে একটা নেগেটিভ এনার্জি ফ্লো চলে আসে, সেটাকে রিলিজ হওয়ার জন্য, সেটাকে যাওয়ার জন্য একটা সময় দেন। সেই সময়টা কিভাবে দিবেন? ধৈর্য ধরে। যখন একটা মেয়ে অনেক বেশি রাগ দেখাবে, খুব বেশি রেগে যাবে, তখন সেখানে আপনি ধৈর্য ধরে থাকবেন। তার রাগের মধ্যে আপনিও আবার রাগটাগ ঝাড়বেন না। ঠিক আছে? অনলাইনে অথবা অফলাইনে যে কোনো ক্ষেত্রে সেম ধৈর্য ধরবেন। অনলাইনে হোক বা অফলাইনে হোক ধৈর্য ধরবেন। হতে পারে সে আপনার গার্লফ্রেন্ড, হতে পারে সে আপনার ওয়াইফ। ঠিক আছে? প্রত্যেকটা মানুষের মধ্যে এরকম ইন্টেন্সিটি হাই হয়ে যায়। আপনারও দেখবেন মাঝে মধ্যে অনেক রাগ চলে আসে। হ্যাঁ, তখন উল্টো পাশের মানুষ আপনাকে উল্টো পাল্টা কিছু বললে দেখবেন যে আপনার রাগ আরও বেড়ে যাবে। সো এটা আমাদের মধ্যে একটা ইন্টেন্সিটি ক্রিয়েট হয়। হ্যাঁ, নেগেটিভ এনার্জি তখন আমাদের মধ্যে হাই হয়ে যায়। নেগেটিভ এনার্জিটাকে ফ্লোতে মানে দেওয়া লাগবে। ও তার মতো করে চলে যাক। ওই চলে যাওয়ার পর্যন্ত আপনাকে সময় দিতে হবে। ওই সময় দেওয়াটাই হচ্ছে ধৈর্য ধরা। তখন হচ্ছে আপনি উল্টাপাল্টা কোনো কথা বলবেন না, যতটা সম্ভব চুপ থাকার ট্রাই করবেন। এটাই হচ্ছে অ্যাকচুয়ালিয়া। আচ্ছা ২, আমার প্রতি হাই লেভেলের অ্যাটেনশন তৈরি করতে মূলত কোন বিষয়টি জরুরি? একটা মেয়ের না, প্রত্যেকটা মেয়েরই আপনার প্রতি হাই লেভেলের অ্যাটেনশন তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম নিজেকে বিল্ড করতে হবে একজন ছেলে হিসেবে। যেমন একজন ছেলে হিসেবে আপনার হাইটের প্রতি একটা মানে আপনার হাইট তো এটা ন্যাচারাল, বাট একটা মানুষ চাইলে নিজের হাইটকে বয়সের একটা মানে একটা সময় নিজের হাইটকে বিল্ড করতে পারে। আপনি দেখবেন ১২-১৩ বছরের কিছু ছেলেপেলেরা আছে যারা কিনা, যদিও আপনার প্রশ্নের সাথে আমার কথাটা কোনো রিলেটেড না, আপনার এলাকায় আপনি দেখবেন ১২-১৩ বছরের অনেক ছেলেরা ১-২ বছর ৩ বছর পরে হঠাৎ করে অনেক লম্বা হয়ে যায়। আর যেসব ছেলেগুলো লম্বা হয়ে যায় অনেক, আপনি তাদেরকে দেখবেন তারা ম্যাক্সিমাম সময় বাইরে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, ওই বন্ধুদের সাথে এদিক ওদিক যায়, দৌড়াদৌড়ি মানে একটা দৌড়াদৌড়ির মধ্যে থাকে, রোদে খেলাধুলা করে। হ্যাঁ, তো হাইট বিষয়টা অবশ্য একটা ছেলের হচ্ছে ইয়ে মানে নেচারগতভাবে, তবে আপনি যদি একটু রোদে খেলাধুলা করেন তখন আমার একটা বিশ্বাস যে আপনার হাইট বাড়বে। তো মেয়েরা স্বাভাবিকভাবে একটা ছেলের হাইটের প্রতি অ্যাট্রাক্ট হয়। সেকেন্ড বিষয় হচ্ছে আপনার যে গ্রুমিং, সেটার প্রতি আপনি একটু খেয়াল রাখেন। এই দুইটা হচ্ছে মানে বায়োলজিক্যাল জায়গা থেকে আর কি। আপনার যে গ্রুমিং, ওভারঅল আপনার ফিটনেস, আপনার লুকস, চুলের স্টাইল, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করা। ঠিক আছে? যেই জামা কাপড়ে আপনি পরিধান করেন না কেন, ঢোলা পাতলা ফিটিংস, ফ্যাশন ইয়ারা বলে যে ফিটিংস, একটু ফিটিং জামা কাপড় পরতে, ঢোলা পাতলা আপনি যেটাই পরেন না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরার যখন আপনি করবেন, তখন হচ্ছে আপনার প্রতি মানে বায়োলজিক্যাল জায়গা থেকে, মেন্টাল না, বায়োলজিক্যাল জায়গা থেকে মানে ফিজিক্যাল জায়গা থেকে আপনার প্রতি তার অ্যাট্রাকশন তৈরি হবে। হাই লেভেলের যে অ্যাট্রাকশন সেটা তৈরি হবে। আর এরপর আসে হচ্ছে আপনার মেন্টাল জায়গা থেকে। মেন্টাল মানে হচ্ছে আপনার বিহেভিয়ারাল যে জায়গা। আপনার বিহেভিয়ারাল জায়গা থেকে আপনি যতটা সম্ভব নিজের মধ্যে মাস্কুলিনিটি, আপনার বিহেভিয়ার, চলাফেরা, কথাবার্তার ধরন, এগুলোতে মাস্কুলিনিটি যতটা সম্ভব শো করানোর ট্রাই করবেন। কিভাবে? মাস্কুলিনিটি মানে কি? মাস্কুলিন পুরুষালী মানে পুরুষালী যে বিহেভিয়ারটা সেটা হয় কেমন, এই বিষয়গুলোর প্রতি আপনাকে মানে ফোকাস দিতে হবে। এখন আমি যদি আপনাকে সংক্ষেপে বলি যে একজন ছেলে হিসেবে আপনার পুরুষালী বিহেভিয়ারের মধ্যে কি থাকা উচিত? একজন ছেলের মধ্যে আপনার পুরুষালী বিহেভিয়ারের মধ্যে থাকা উচিত হচ্ছে, আপনি যদি একজন পুরুষ হন তাহলে আপনাকে আপনার আন্ডারে যারা থাকবে, যে সকল নারীরা, ছোট বাচ্চারা এবং বৃদ্ধরা থাকবে, তাদেরকে আপনাকে প্রোভাইড করতে হবে। কি প্রোভাইড করতে হবে? থাকার জায়গা, খাবার, অন্যান্য আনুষঙ্গিক বিষয় এবং তাদেরকে প্রোটেকশন দেওয়ার ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে। এখন আপনি যদি তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে যান, তাদের জন্য থাকার জায়গা ম্যানেজ করতে যান, অন্যান্য আনুষঙ্গিক বিষয় তাদেরকে আপনি প্রোভাইড করতে যান, তো সেই ক্ষেত্রে আপনার একটু আর্নিংয়ের যে বিষয়টা সেখানে আপনাকে ফোকাস করতে হবে। সো একজন ছেলে হিসেবে আপনি আপনার আর্নিংয়ের জায়গাটাতে ফোকাস করুন। প্রথমে তো গেল আপনার ফিজিক্যাল যে জায়গাটা, সেটা যেখানে হচ্ছে বায়োলজিক্যালি মানে অ্যাট্রাক্ট হবে। এরপর হচ্ছে মানে মেন্টাল যে জায়গাটা, আপনি আপনার আর্নিংয়ের দিকে ফোকাস করবেন। এরপর হচ্ছে একজন ছেলে হিসেবে কিভাবে কোন একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হয়, যেমন আপনার মধ্যে ইন্টেন্সিটি মেনটেন করা, আপনার যে ইন্টেন্সিটি সেটাকে মেনটেন করা, আপনার মধ্যে ধৈর্য শক্তি থাকা, আপনার মধ্যে অনেক বেশি জ্ঞানের একটা ভাবসাব ধরে রাখা, এই বিষয়গুলো হচ্ছে আপনি নিজের মধ্যে যতটা সম্ভব গ্রো করার ট্রাই করবেন। এরপরে হচ্ছে আপনি নিজের মধ্যে সম্পর্ক রান করানোর যে একটা বিষয়, সম্পর্ক বিল্ড করা থেকে বন্ধু বান্ধব মানে বন্ধুদের সাথে শুরু করে
গার্লফ্রেন্ড বলেন, বাবা মা বলেন, তাদের সাথে সম্পর্ক রাখা থেকে শুরু করে, সম্পর্ক গ্রো করা থেকে শুরু করে, সম্পর্ক বিল্ড করা থেকে শুরু করে, সম্পর্ক চালিয়ে নেওয়া, রান করার যে বিষয়টা, সেই বিষয়টা কিভাবে করে, সেটা কিভাবে স্মুথলি করা যায়, যদিও কখনো এগুলো স্মুথলি সম্ভব না, বাট যতটুকু সম্ভব স্মুথলি কিভাবে করা যায়, এই বিষয়গুলো হচ্ছে আপনাকে ডে বাই ডে নিজের মধ্যে গ্রো করতে হবে, নিজের মধ্যে বিল্ড করতে হবে। যখন একজন ছেলে হিসেবে আপনি ফান্ডামেন্টালি নিজেকে এভাবে গ্রো করবেন, তখন একটা মেয়ে আপনার মধ্যে এই বিষয়গুলো ওভারঅল সে নোটিস করবে। কোন মেয়েটা? হয়তো অন্য মেয়ে হতে পারে, বা আপনার চলমান কোনো গার্লফ্রেন্ড বা পটেনশিয়াল গার্লফ্রেন্ড, বা হয়তো বা ইন ফিউচার আপনার গার্লফ্রেন্ড হতে পারে। তো ওই মেয়েরা হচ্ছে এই বিষয়গুলো অটোমেটিক নোটিস করবে। নোটিস করলে তার অটোমেটিক আপনার প্রতি হাই লেভেলের অ্যাটেনশন তৈরি হবে। আর এর মধ্যে আপনি সার্টেন সময়ের জন্য ছোট ছোট টিপস, মানে ওগুলো শর্ট টার্মের জন্য আপনার কাজে আসবে। যেমন তাকে টিস করা, অপরিচিত কোনো মেয়েকে টিস করবেন না আবার, মানে আপনার পরিচিত যে মেয়েটা তাকে হচ্ছে মাঝে মধ্যে টিস করা, তার সাথে ফান করা। হ্যাঁ, এরপরে হচ্ছে তাকে অকেশনালি ছোটোখাটো গিফট দেওয়া, কম দামি, বেশি দামি না, মাঝে মধ্যে বছরে 1-2 বার এইভাবে দেওয়া। হ্যাঁ, তো এরকম আরও অনেক বিষয় আছে, এগুলো করলে অটোমেটিক আপনার প্রতি তার হাই লেভেলের অ্যাটেনশন তৈরি হয়ে যাবে। তবে এগুলো ছোটোখাটো, আমি বলবো ছোটোখাটো যে বিষয়গুলো শর্ট টার্মের, ওগুলো তো ফোকাস না করে ইন দ্য লং রান, বায়োলজিক্যাল জায়গা থেকে, ফিজিক্যাল জায়গা থেকে এবং মেন্টাল জায়গা থেকে একজন পুরুষকে কি, মানে কীরকম আচরণ করা উচিত, তার বিহেভিয়ার কীরকম হওয়া উচিত, আপনি যদি নিজেকে ওইভাবে গ্রো করতে পারেন, অটোমেটিক শুধু আপনার পটেনশিয়াল গার্লফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড না, অন্যান্য যে মেয়েরা আছে আশেপাশে যারা আপনাকে নোটিস করবে, তাদেরও আপনার প্রতি যে অ্যাটেনশন সেটা হাই হয়ে যাবে অটোমেটিক। এই বিষয়টার দিকে আপনি ফোকাস দিবেন। এই বিষয়গুলো হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ আমার একটা বাইক আছে তার মানে গার্লফ্রেন্ড হয়ে যাবে। আপনার গার্লফ্রেন্ড, আপনার বাইক দেখে যদি কোনো মেয়ে আপনার গার্লফ্রেন্ড হয়ে যায়, তাহলে অন্য আরেকটা ছেলের কার দেখে সেই অন্য আরেকটা ছেলের গার্লফ্রেন্ড হয়ে যাবে। ঠিক আছে, ওইভাবে চিন্তা করার দরকার নেই। আপনি হচ্ছে ফান্ডামেন্টালি হচ্ছে চিন্তা করবেন। ম্যাক্সিমাম ছেলেরা ধরা খায় এইখানে। ম্যাক্সিমাম ছেলেরা বলে, ভাই ওই যে আমার চ্যানেলে অনেক ছেলেরা কমেন্ট করে, ভাই আপনার এইসব টিপস ট্রিক্স এগুলা দরকার নাই, টাকা হলে মেয়ের অভাব হয় না, কি বলে ডোন্ট চেস হোল, মেক মানি, হোল উইল চেস ইউ, নানান কমেন্ট করে ছেলেপেলেরা। আসলে ওরা বোকা। এটাই এখানে সিম্পল একটা হিসাব। কোনো মেয়ে যদি আপনার টাকা পয়সা দেখে আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়, আপনার কি মনে হয় সে আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়েছে? না, সে টাকা পয়সার প্রতি অ্যাট্রাক্ট হয়েছে। সে আপনাকে ইউজ করবে। আপনি হচ্ছেন জাস্ট এখানে ব্রিজ, ওই টাকাটা অবধি পৌঁছানোর জন্য বা ওই লাইফস্টাইলটা লিড করার জন্য। ইউ আর দ্য ব্রিজ, ইউ আর নট দ্য প্রায়োরিটি। ঠিক আছে, একটু সেন্স খাটান। জাস্ট এখানে এসে বা কোথাও গিয়ে বুজুং বাজুং কোত্থেকে কি জেনে এসেছেন, শিখে এসেছেন, ওইটার উপরে ভিত্তি করে যে টাকা বানান, টাকা বানান, টাকা বানাইলে মেয়ের অভাব হবে না, মেয়ের অভাব হবে না আমি মানছি, বাট অ্যাকচুয়াল অর্থে যে লাইফ পার্টনার সেটার অভাবে আপনি ভুগবেন। তখন আপনি বলবেন কি, যে ভাই কি, যা যে মানুষ ভালো না, মেয়েরা ভালো না, এইভাবে বলতে থাকবেন। কিন্তু অ্যাকচুয়ালি এইখানে ভুলটা আপনার। আপনি টাকা বানিয়েছেন মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য। তো ওই যে টাকার প্রতি যেসব মেয়েরা আকৃষ্ট হয়, গোল্ড ডিগার টাইপের, ওরাই আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনি তো ফান্ডামেন্টালি নিজেকে গ্রো করার নেই। একজন পুরুষ হয় কেমন, মাস্কুলিনিটি মানে কি, পুরুষ মানে একজন পুরুষের বিহেভিয়ার কীরকম হওয়া উচিত, কেন একটা মেয়ে আপনাকে পটেনশিয়াল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে পটেনশিয়াল বয়ফ্রেন্ড হিসেবে বা লাইফ পার্টনার হিসেবে কেন সে আপনাকে চুজ করবে, আপনি তো নিজেকে ওইভাবে গ্রো করেন নাই। আপনি তো গ্রো করেছেন মানে ওই যে মাইন্ডসেট ধরে রেখেছেন যে টাকা আছে মানে মেয়ের অভাব হবে না। সো আপনি টাকা বানিয়েছেন, মেয়ের অভাব হবে না, কিন্তু প্রকৃত অর্থে একজন লাইফ পার্টনারের অভাবে ঠিকই আপনি ভুগবেন। ওই মেয়েরা আপনার লাইফে আসবে, আসবে আপনাকে ব্রিজ বানাবে, তার ওই যে লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য, বা টাকা পয়সা আছে এরকম একটা ছেলেকে ধরবে, সে আপনাকে ধরবে না। ঠিক আছে, সো সেন্সটা একটু খাটান। 3 নাম্বার, মেয়েটি আমাকে শুনিয়ে অন্য ছেলেদের সাথে ফোনে কথা বললে এই সিচুয়েশনে কি করেন? এখানে মানে পসিবল রিজন হচ্ছে 2টা। আচ্ছা যাই, যদি কোনো মেয়ে এরকম করে থাকে, যদি সে আপনার গার্লফ্রেন্ড হয়, এটা টোটালি একটা ডিসরেসপেক্টফুল আচরণ। আপনার জায়গায় হলে আমি এটা কখনো মেনে নিব না, কারণ এটা টোটালি একটা ডিসরেসপেক্টফুল আচরণ। এক, আর যদি সে আপনার পটেনশিয়াল গার্লফ্রেন্ড হয়, মানে হচ্ছে আপনি কোনো মেয়ের সাথে কথা বলছেন, দেখা গেল হয়তোবা তার ভাবসাব বুঝে আপনার কাছে মনে হচ্ছে সে ইন ফিউচার আপনার গার্লফ্রেন্ড হবে, তাহলে সে আপনাকে জেলাসি ফিল করানোর ট্রাই করছে। দেখুন এখানে দুই রকম বিষয়। যদি সে আপনার গার্লফ্রেন্ড অলরেডি হয়ে থাকে, তাহলে এটা টোটালি একটা ডিসরেসপেক্টফুল আচরণ। সে আপনার প্রতি সম্মান হারাই ফেলছে, তার মানে আপনার প্রতি তার যে অ্যাট্রাকশন সেটা ডাউন। এক,
সেকেন্ড বিষয় হচ্ছে যদি সে আপনার পটেনশিয়াল গার্লফ্রেন্ড হয়, মানে হয়তোবা ইন ফিউচারে সে আপনার গার্লফ্রেন্ড হতে পারে, তাহলে সে আপনাকে জেলাসি ফিল করানোর ট্রাই করছে, সে আপনাকে টেস্ট করছে, আপনি কোনো রিয়েকশন দিবেন না। ও অন্য ছেলের সাথে কথা বলে মরে যাক, মানে যা ইচ্ছা তাই করুক, আপনি সেখানে রিয়েকশন দিবেন না। আপনি করেন যে আপনি সিকিউরড, কোনো প্রবলেম নাই আমার, ঠিক আছে, কারণ তুমি তো আমার গার্লফ্রেন্ড না। আচ্ছা, এরপর হচ্ছে উনি প্রশ্ন করছেন, আয়ন ভাই আমার সাথে ইউটিউব ছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনার সাথে ইউটিউব ছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়া কানেক্ট হওয়ার সুযোগ আছে কি? না ভাইয়া। এরপর একজন বলেছেন, ফেসবুকে একটা মেয়েকে অনেক ভালো লাগে, গুড, স্টোরিতে রিপ্লাই দিলে রিপ্লাইও ব্যাক করে, বাট কনভারসেশন কন্টিনিউ করার মতো কোনো টপিক পাই না, এখন আমার কি করা উচিত? দেখুন, কখনো এইসব সোশ্যাল মিডিয়া কোনো মেয়ের সাথে কথা টথা বলে কারোর সাথে রিলেশনশিপে যাওয়ার দরকার নেই। আপনি হচ্ছে একটা কারোর সাথে হচ্ছে ইন রিয়েল লাইফে হচ্ছে কারোর সাথে পরিচয় হওয়ার ট্রাই করুন, দেন হচ্ছে সোশ্যালি গিয়ে চ্যাটিং ফ্যাটিং করার ট্রাই করেন। আমি এই বিষয়গুলোতে সায় দিই না। আর আপনার যদি খুব বেশি ইচ্ছা থাকে, টেক্সট পাঠানো স্টার্ট করেন। আপনার মধ্যে এরকম হাজার ছেলে আরও আগেই টেক্সট দিয়ে দিয়েছে তাকে, গিয়ে দেখেন গা। আচ্ছা, বিবাহিত মহিলাদের যাদের বয়স 35 থেকে 40 বছর তারা কেন পরকীয়া করে? ওয়েল, এটা আমরা সবাই জানি, এটা নতুন, আসলে এখানে নতুন কিছু বলার কোনো কিছুই নেই। তবে আপনারা যারা রয়েছেন তাদেরকে আমি সবাইকে একটা কথা বলে নিই, একজন ছেলের মা যায় এবং মা মায়, এই দুই জায়গায় জোর থাকা খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, একজন ছেলের মা মায় এবং মা যায়, এই দুই জায়গায় জোর থাকা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর একজন বলেছেন, ভাই একটা মেয়ে নিজে থেকে আমার কাছে আসলো, এমন কিছু করছে যে আমি বুঝতে বাধ্য হইছি মেয়েটা আমাকে একটা মেয়ে আপনার সাথে এসে এমন কিছু করছে যে আপনি বুঝতে বাধ্য হয়েছেন যে মেয়েটা আপনাকে লাভ করে, এটা টোটালি আপনার ভুল ধারণা। মেয়েটার হয়তো বা এমন কিছু করছে যে যার কারণে আপনি বুঝতে পারছেন যে সে আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়েছে। আচ্ছা, লাভ করে এটা আপনার ভুল ধারণা। ওকে, পরে যখন আমিও মেয়েটাকে লাভ করেই শুরু করছি, তখন মেয়েটা আমাকেই এরকম বলে যে সে আমাকে লাভ করে, বাট আমাদের নাকি রিলেশন করা পসিবল না। মেয়েটা আপনাকে লাভ করে না, ওই মেয়েটাও আপনাকে ভুল বলতেছে। আর আপনি মেয়েটাকে কিভাবে লাভ করলেন? ও জাস্ট আপনার সামনে কিছু একটা করলো, আপনি অটোমেটিক তাকে লাভ করা শুরু করলেন। এটার আপনারও এখনো ওর প্রতি লাভ ক্রিয়েট হয়নি, জাস্ট একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হয়েছে। এখন আপনি বলবেন যে না ভাই, আমার মনের খবর তো আমি বুঝি না। আপনি ছেলে, আপনার মনের খবর আমিও বুঝি, যে আপনিও একজন ছেলে, আমিও একজন ছেলে। আপনার মাইন্ডে কি চলতেছে বা কি চলতে পারে এটার একটা ধারণা আমার আছে। ভাই, আমি অনেকটা কষ্ট পাইছি। কেন আপনি কষ্ট পাইছেন? আপনার সাথে তো তার কোনো রিলেশন তৈরি হয়নি, এখানে কষ্ট পাওয়ার তো কোনো কিছু নাই। ওয়েল, আপনি মেন্টালি খুবই উইক একজন ছেলে। আপনার শরীরে টেস্টোস্টেরন বাড়ানোর ট্রাই করুন, যেটা আমি আপনাকে বলবো। কিভাবে টেস্টোস্টেরন বাড়ায় এগুলা দেখার ট্রাই করুন। এক্সারসাইজ করেন, ডিম টিম খান, পেঁয়াজ টেয়াজ খান, টেস্টোস্টেরন বাড়বে বডির। শুধু শুধু কষ্ট পাবেন না কোথাও, যেখানে কষ্ট মেয়েরা পায়। ছেলেদের কাজ কষ্ট পাওয়া না, ছেলেদের কাজ কষ্টকে লাঘব করা। ওকে, কি মেয়েটা আমাকে ইউজড করছে এক কথায়, এখন কি করব? মেয়েটা আপনাকে ইউজ করছে মানে আপনার টাকা পয়সা খাইছে অনেক, বা কি? এই জায়গাটা আপনি ক্লিয়ার করেন না, মানে ইউজড করছে মানে কিভাবে ইউজড করছে, এই জিনিসটা একটু ক্লিয়ার করার দরকার ছিল। মানে কি, কেমনি ইউজ করছে আপনাকে? ফিজিক্যালি নাকি আপনার পকেটের টাকা পয়সা খাই? ওকে, ওকে ভোগ করছে আপনাকে, কিভাবে ইউজ করছে আসলে আমি বুঝতেছি না। আপনার এখানে ক্লিয়ার করার দরকার ছিল। বাট আপনার ওভারঅল কমেন্টটা দেখে আমার একটু বিরক্ত লাগছে এক প্রকার, যে আপনি আমাদের ছেলেদের এতটাও মেন্টালি উইক হওয়া উচিত না। আপনি যেইভাবে এখানে কমেন্টটা করেছেন, আমি আমার ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমরা অনেকাংশে মেয়েদের মতো আচরণ করি, আমরা বুঝতেও পারি না। আপনি এখানে যে আচরণটা করেছেন, এগুলো একটা মেয়ে যদি এইভাবে আচরণ করতো, দেন হচ্ছে আমি বিষয়টাকে অ্যাকসেপ্ট করতাম। বাট একজন ছেলে হিসেবে এইভাবে আচরণ করাটা, আমি আপনাকে মেন্টালি উইক ছেলে ছাড়া আর কিছুই বলবো না। সরি এইভাবে ডাইরেক্টলি বলার জন্য। আমার কাজিন আমাকে পছন্দ করতো, কিন্তু হঠাৎ করে সে আমাকে তুই করে ডাকে কেন? কাজিনকে তুই করে ডাকবে না তো কি করে ডাকবে? কাজিন তো কাজিনকে তুই করে ডাকবে যদি সমবয়সী হয়ে থাকে। একটু বড় ছোটরাও তুই করে ডাকে। আচ্ছা, আবার উনি প্রশ্ন করছেন, ভাইয়া আমার কাজিন আমাকে পছন্দ করে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায়, কিন্তু মাঝে মাঝে সে আমাকে পাত্তাও দেয় না। বিদ্রোহ, আচ্ছা বিশেষ দ্রষ্টব্য, আমিও অজান্তে তার সাথে মাঝে মাঝে এমনটা করি। দেখুন, বডি ল্যাঙ্গুয়েজ কিটে ছিল এগুলো পরে, যেটা আমি এখন আপনাকে বলতে, কাজিনরা হচ্ছে আপন ভাই বোনের মতো হয়, ঠিক আছে? আমি আসলে মানে এই বিষয়টা আমার একটু বলতে আনইজি লাগতেছে। কাজিনরা আপন ভাই বোনের মতো হয়, সেইখানে পছন্দর অপছন্দর বিষয়টা কিভাবে আসে আমি বুঝতেছি না। মানে আসলে আমি এটা মানে আপনাকে যে আনসারটা দিব, আমার কাছে কেমন জানি আনইজি লাগতেছে একটু। আমি সরি, আমি আপনার এই বিষয়টাকে স্কিপ করতেছি।
আচ্ছা, এরপর একজন বলেছেন যে আয়ন ভাই, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ২-১ জন আছে যারা যেকোনো বিষয় খুব দ্রুত চিন্তা করতে পারে। ওয়েল, মানে কোনো ব্যাপারে খুব তাড়াতাড়ি অনেক কিছু ভেবে ফেলতে পারে। আমিও পারি, তবে কিছু বুঝতে বা চিন্তা করতে কিছুটা সময় লাগে। গুড। এটা তো আরো ভালো বিষয়। আপনি কোনো কিছু একটু সময় নিয়ে বুঝে চিন্তা করে তারপর বলুন। এর কারণে বিভিন্ন সময় সমস্যা পড়তে হয় বা কোনো সময় ঠকতে হয়। ঠকবেন কেন? যারা বুঝে চিন্তা করে হচ্ছে কোনো একটা স্টেপ নেয় তারা তো ঠকার কথা না। একটা হয় আপনি হয়তোবা কাউকে ছাড় দিয়ে দিচ্ছেন। সেটা হচ্ছে অন্য হিসাব। এরপরও যদি আপনি খুব দ্রুত চিন্তা করতে চান, আপনি চান যে আপনার ব্রেন কুইক কাজ করুক, তাহলে আমি আপনাকে বলব যে ক্রিকেট খেলেন। ক্রিকেট খেললে ব্রেন দ্রুত কাজ করে। ঠিক আছে? আর মাঝে মধ্যে ঘি খান, পাজেল যে গেমগুলো সেগুলো খেলার ট্রাই করেন, ব্রেন এক্সারসাইজ করেন। আপনার এটা আমি কোনো প্রবলেম মনে করতেছি না। কেন? আপনি যখন কোনো কিছু চিন্তা করবেন বা কোনো কিছু বলবেন তখন বুঝে শুনে চিন্তা করে একটু সময় নিয়ে বলা উচিত। ঠিক আছে? যারা দ্রুত ঘন কথা বলে তারা কিন্তু আপনার ম্যাক্সিমাম সময় অনেক কিছু চিন্তা না করেই বলে। আবার অনেকেই আছে সে তার সাবকনসিয়াস ব্রেনকে খুব ভালোভাবে ট্রেন করে ফেলে। তখন সে যা বলে এর মধ্যে ম্যাক্সিমামগুলোই সঠিক হয়। ঠিক আছে? তবে একজন মানুষের বুঝে শুনে চিন্তা করে কথা বলা উচিত। আপনার এটাকে আমি কখনো মানে আমার কাছে আপনার এই বিষয়টা প্রবলেম মনে হচ্ছে না। এটা কোনো সমস্যা না। আপনার মাইন্ডসেটে ভুল। আপনার মাইন্ডসেট আপনি যে মাইন্ডসেটটা ধরে রেখেছেন মাইন্ডসেটে প্রবলেম। এরপর একজন বলেছেন, আয়ন ভাই ইউটিউব চ্যানেল কবে খুলেছিলেন? এর কতদিন পর মনিটাইজেশন পান? আমি ইউটিউব চ্যানেলটা ২০২০ সালে খুলেছিলাম। তো ২০ সালে খোলার পর আমি হচ্ছে প্রথমে কাজ করিনি। এরপর যখন আমি কাজ করা শুরু করেছি মানে এরপর যখন আমি কাজ করা শুরু করেছিলাম এর মধ্যে ৩ মাসের মাথায় হচ্ছে আমি হচ্ছে আমার মনিটাইজেশন অন হয়ে যায়। কারণ তখন আমার একটা ভিডিও ইন্ডিয়াতে ভাইরাল হয়ে যায় আরকি হঠাৎ করে। ইন্ডিয়াতে বলতে আমার ওই ভিডিওর ভিউয়াররা ম্যাক্সিমাম ইন্ডিয়ান ছিল। ১ম এ কি দিয়ে ইউটিউবিং শুরু করছিলেন? ফোন নাকি ল্যাপটপ? আমার ১ম থেকেই ল্যাপটপ। আপনার এডিট করা ভিডিওর জন্য ভিডিও ক্লিপ কোথায় পান? আর ভিডিও এডিট করেন কিভাবে? আমি মূলত আমার ভিডিও ক্লিপগুলো হচ্ছে ক্যানভা, এরপর হচ্ছে মিক্সকিট, পিক্সেল মানে প্যাক্স, আমি মূলত সেটাকে প্যাক্সেলস বলি। প্যাক্সেলস, হ্যাঁ, এই ওয়েবসাইটগুলো থেকে নেই আর কি। ইউটিউবের সাবস্ক্রাইবার্স কি কিনেছিলেন নাকি অটো হয়েছে? না ভাইয়া, অটো। দেখুন, আমি যদি এখন ইউটিউব মানে নিজের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ইউটিউবে সাবস্ক্রাইবার কিনি, তাহলে সেই সাবস্ক্রাইবারগুলোকে আমার ভিডিও দেখবে? এমনিতে রেগুলার সাবস্ক্রাইবার যারা তারাও তো সবগুলো ভিডিও দেখে না। অনেকে আছে অহেতুকও সাবস্ক্রাইব করে। তো যদি অটো হয়ে থাকে তাহলে ১,০০০ সাবস্ক্রাইবার হতে কতদিন লেগেছিল? আমার ৩ মাসের মতো টাইম লেগেছে। লাস্ট কোশ্চেন, আচ্ছা, আমি ইউটিউবিং শুরু করতে চাচ্ছি। এই বিষয়ে আপনার থেকে কিছু টিপস, নির্দেশনা চাচ্ছি। দেখুন, আমি এখানে আপনাকে ডাইরেক্টলি একটা কথা বলি। আপনি যে ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করা স্টার্ট করতে চাচ্ছেন এটা খুবই ভালো একটা স্টেপ, যেটা আমি পার্সোনালি মনে করি। আমি আপনাকে বলব যে আপনি অবশ্যই কনটেন্ট হচ্ছে নিজের বেনিফিটের জন্য, আর্নিং করার জন্য, রেভিনিউ মেক করার জন্য আপনি কনটেন্ট মেক করছেন। তবে একটা কথা মাথা রাখবেন, এখানে একটা উইন উইন সিচুয়েশন রাখবেন। কিভাবে? যা ইচ্ছা তাই ভিডিও বানানোর চেষ্টা করবেন না। আপনি এমন ভিডিও বানান যেটা অ্যাকচুয়ালি মানুষের কাজে আসবে। বি ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে কেন? দেখেন, আমি বাংলাদেশ থেকে ইউটিউব চ্যানেলটা রান করাই। এভাবে বায়োলজিক্যালের উপর ভিত্তি করে আপনার ছেলে মেয়েদের যে অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশনের যে বিষয়টা মানে যেটাকে আপনারা প্রেম ভালোবাসা বলেন, এটার উপর ভিত্তি করে আপনার এরকম ভিডিও বাংলাদেশে কেউ তেমন একটা বানায় না। যারা বানায় তারা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়ের উপর, হ্যাঁ এভাবে করো তুমি, মেয়েরা এইভাবেই করবে, ছেলে এইভাবেই করে। কিন্তু অ্যাকচুয়াল যে ফান্ডামেন্টাল মানে বায়োলজিক্যাল বিষয়ের জায়গা থেকে এইভাবে অ্যাট্রাকশনের ওপর ভিডিও বাংলাদেশে কেউ মেক করে না। শুধুমাত্র আমি মেক করি। ঠিক আছে? সো আমি মূলত আপনাকে এই কথাটা বললাম। আমার এই চ্যানেলটা ইনকনসিস্টেন্সির কারণে আমার এই চ্যানেলটা হচ্ছে আপনার ডাউন হয়ে আছে। নাইলে এই চ্যানেলের আপনার সাবস্ক্রাইবার এতদিনও অনেক দূর পর্যন্ত চলে যাইতো। কারণ আমি মানে অনেক গ্যাপে গ্যাপে ভিডিও ছাড়ি, বা হঠাৎ করে পরপর ১-২ সপ্তাহ ভিডিও ছাড়লাম, এরপর আর ভিডিও ছাড়ি না। হ্যাঁ, এরপরে আমার নিজেরও অনেক খামখেয়ালি আছে, যার কারণে হচ্ছে আমার এই চ্যানেলটা খুব দূর পর্যন্ত আগাচ্ছে না। বা ইউটিউব এখনও আমার চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোন দর্শকের কাছে নিয়ে যাবে সেটা ইউটিউবের যে অ্যালগোরিদম সেটাও হয়তোবা এখনও টোটালি ফাইন্ড আউট করতে পারতেছে না। আবার আরেক বিষয় আছে, অনেকে আমার থাম্বনেইল দেখে হচ্ছে ইগনোর করে, টোটাল ভিডিওটার ভেতরে কি বলছি সেটা বুঝতেছে না। আবার হচ্ছে অনেকে হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক বিষয়ের উপরে তার লাইফটাকে দেখে, কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক বিষয় হচ্ছে একটা ভুয়া জিনিস, এটা অনেকে বুঝতে পারে না। তো যার কারণে আর কি ওভারঅল যে বিষয়ের কারণে আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে আছে। তো আমি মূলত আপনাকে যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি
এমন ভিডিও মেক করেন যেটা সবার থেকে আলাদা, অন্যদের সাথে মিলে না, এবং আপনি আপনার ভিডিওর থ্রু মানুষকে যে ভ্যালুটা দিবেন সেটা যাতে অ্যাকচুয়ালি অথেন্টিক কোনো কিছু হয়, যাতে অ্যাকচুয়ালি ওই বিষয়টা মানুষের কাজে আসে। আপনি কখনো নিজের জন্য আমি রেভিনিউ মেক করব, আমি প্রফিট গেইন করব, আমি অনেক ভিডিও দিব, আমার অনেক ফলোয়ার হবে, সাবস্ক্রাইবার্স হবে, সেটার জন্য আপনি হচ্ছে ভিডিও মেক করবেন না, বা ইন ফিউচার আমি স্পন্সর পাবো সেটার উপর ভিত্তি করে আপনি হচ্ছে ভিডিও মেক করবেন না। আপনি ভিডিও মেক করবেন অ্যাকচুয়ালি, আপনি যে টপিকই ভিডিও মেক করেন না কেন, আপনি ভিডিও মেক করবেন অ্যাকচুয়ালি মানুষের কাজে আসবে। যদি আপনি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করার জন্য আপনি ভিডিও মেক করেন, দেখবেন যে অটোমেটিক আপনার চ্যানেল হয়তোবা উঠতে একটু সময় লাগবে, কিন্তু যখন একবার উঠবে দেখবেন যে আপনার চ্যানেল মানুষের কাছে স্ট্রিক্টলি তাদের ব্রেইনে বসে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার জন্য মানে আমার নির্দেশনা। আমাদের চিন্তা ভাবনা, আমাদের চিন্তাধারার উপর এই সৃষ্টি চলে না। সৃষ্টিকর্তা সৃষ্টিকে যেভাবে ক্রিয়েট করেছেন সেটার উপর হচ্ছে এই সৃষ্টি কাজ করে। আমি কাজ করি, আপনি কাজ করেন, আমাদের চিন্তাধারার উপর এই সৃষ্টি কাজ করে না। ঠিক আছে, সো আমরা কিভাবে চিন্তা করি সেটার উপর ভিত্তি করে যদি আমি আপনাকে আনসার দিই, ঠিক আছে, আপনি কখনো সারা জীবনও হিসাব মিলাইতে পারবেন না। আপনি তখনই হিসাব মিলাইতে পারবেন যখন আপনি সৃষ্টির প্যাটার্নের দিকে তাকাবেন। এই কারণে আমাদের যে টোটাল বায়োলজি, এটা হচ্ছে একটা সৃষ্টির প্যাটার্ন। এই প্যাটার্নে যখন আপনি খেয়াল করবেন তখন আপনি অটোমেটিক দেখবেন যে ছেলে মেয়ে কিভাবে একজন আরেকজন প্রতি প্রেমে পড়ে, অ্যাট্রাকশন তৈরি হয়, কেন তারা বংশ বিস্তার করতে চায়, একজন আরেকজনকে ভালো লাগা শুরু হয়, এগুলার আনসার আপনিও একটা সময় পেয়ে যাবেন। এই আর কি। তো এটার উপর ভিত্তি করে আমি মূলত ছেলে মেয়েদের অ্যাট্রাকশনের যে টোটাল যে ফান্ডামেন্টাল বিষয় সেটার উপর আমি ভিডিও মেক করি। এই হচ্ছে আমার একটা লাইন আর কি, যে লাইনের উপর আমি ভিডিও মেক করি। তো আপনি হচ্ছে এমন ভিডিও মেক করেন যেটা অ্যাকচুয়ালি মানুষের কাজে আসবে। কে বুঝলো আপনার বিষয়, না বুঝলো সেই দিকে আপনি তাকাবেন না। যারা বুঝার তারা ঠিকই বুঝবে, আর ওই বুঝার মানুষগুলোই আপনার দরকার। আপনি চেষ্টা করবেন যে মানুষকে হেল্প করার জন্য, নিজে প্রফিট মেক করবেন, রেভিনিউ বানাবো, অনেক টাকা ইনকাম করবো, এদিকে ফোকাস দেওয়ার দরকার নেই। ভালো একটা কন্টেন্ট মেক করার ট্রাই করবেন যেটা মানুষের লাইফে ভ্যালু অ্যাড করবে, বাস আপনার দেখবেন চ্যানেল অটোমেটিক দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়াবে না, ওই চ্যানেলটা মানুষের ব্রেনে গেঁথে যাবে। আচ্ছা, এরপর একজন বলেছেন, আমি যে ওকে লাইক করি এটা প্রপোজ না করে কিভাবে রিলেশনে যাব? ওই মেয়েও আমার প্রতি আগ্রহ আছে, চালচলনে বোঝা যায়। আমি ভাবছি সরাসরি কিছু বলতে চাচ্ছি না। প্রায় 4-5 মাস ওর সাথে চোখাচোখি হয় আর নিয়মিত দেখা হয়। আমি আমার কাজে ব্যস্ত থাকি, পেছনে পেছনে ঘুরি না, কিন্তু ও জানে যে আমি ওকে দেখলে ওর চোখের দিকে তাকে না, শুধু চোখের দিকে তাকালে হচ্ছে অ্যাট্রাকশনের ট্রিগার ক্রিয়েট হয়। ঠিক আছে, আপনি তার সাথে কথা বলেন, আপনাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে বিল্ড করেন। আমি বলছি না যে আপনি তাকে প্রপোজ করেন, ধরেই কখনো কোনো মেয়েকে প্রপোজ করবেন না। আপনি তার সাথে কথা বলেন, তার সাথে বাইরে গিয়ে মিট করেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমার চ্যানেলে ভিডিও আছে বডি ল্যাঙ্গুয়েজের ওপর, কিভাবে বুঝবেন যে মেয়েটা আপনাকে পছন্দ করে। আপনি তার বডি ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস করবেন, দেখবেন যে যদি ওই বডি ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো মিলে তখন আপনি বুঝতে পারবেন যে মেয়েটা কি আপনাকে পছন্দ করে কি করে না। যদি পছন্দ করে তাহলে আপনি তাকে বলা ছাড়াই তাকে আপনার গার্লফ্রেন্ডের মতো ট্রিট করা স্টার্ট করবেন। বাস একটা সময় দেখবেন যে মেয়ে নিজে থেকে আপনাকে প্রপোজ করবে। প্রপোজ না করলেও অনেক মেয়ে আছে অনেক শাই টাইপের বা ইনসিকিউর ফিল করে বা লজ্জা পায়, সে হচ্ছে আপনাকে ডিরেক্টলি না বললেও সে নানানভাবে আপনাকে বোঝানোর ট্রাই করবে। আচ্ছা যাই হোক, তো আপনি তার সাথে কথা বলেন, বাইরে দেখা দেখা করেন, আস্তে আস্তে নিজেদের মধ্যে যে কানেক্টিভিটি সেটাকে বিল্ড করেন। হ্যাঁ, তখন হচ্ছে দেখবেন যে অটোমেটিক মেয়ে আপনাকে মুখে তো বললে তো বললো, আর না বললে সে আপনাকে হচ্ছে নানানভাবে বোঝানোর ট্রাই করবে। এই এরপর একজন প্রশ্ন করেছেন, আপনি এক মাসে সর্বোচ্চ কত টাকা ইনকাম করেছেন ইউটিউব থেকে? 40,000? না না না, ভুল বলছি আমি, 20,000 মেবি, মানে ওই যে পেমেন্টটা তুলছি আর কি 40,000-এর। আচ্ছা, আপনি কি দিয়ে ভিডিও বানান? মোবাইল দিয়ে? না, আমি ল্যাপটপ দিয়ে ভিডিও বানাই। আপনি কি সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করেন? আমি আগে মাইক্রোসফটের একটা পেইড ভার্সনের সফটওয়্যার ইউজ করতাম, মানে ইজি টু ইউজ ওই টাইপের একটা সফটওয়্যার ইউজ করতাম। আর পরবর্তীতে রিসেন্ট 2-1 ভিডিও আমি ক্যাপকাট দিয়ে মেক করেছি। একটা ভিডিও বানাতে কোন ধাপে কত সময় লাগে? ওয়েল, আমার আসলে অ্যাকচুয়ালি যে কোনো সময় লাগে না, কারণ হচ্ছে যে আমি হিউম্যান বায়োলজিক্যাল যে বিহেভিয়ার, ঠিক আছে, সেটার উপর হচ্ছে আমি রিসার্চ করি নিজে নিজে। রিসার্চ প্লাস চিন্তা টিন্তা, যাই হোক, ওইটা আমার নিজস্ব বিষয়। তো এই কারণে হচ্ছে আমার ওই যে স্ক্রিপ্ট যে লেখার যে বিষয়টা না, কারণ আমি যে ওই যে ভিডিওগুলো বানাই না, ওটা হচ্ছে স্ক্রিপ্টের থ্রো বলি, যাতে হচ্ছে আমার কথা অনেক বলা না লাগে, মূল পয়েন্টগুলো আমি বলতে পারি। ঠিক আছে, এরপরও অনেক কথা হয়ে যায়। তো আমার মূলত স্ক্রিপ্ট বানাতে হচ্ছে 1-1.5 দিন টাইম লাগে, দেন হচ্ছে ভয়েস দিতে 1 দিন সময় নেই, আর এডিটিং করতে 1-2 দিন যা টাইম লাগে, ওভারঅল 4-5 দিনের মধ্যে একটা ভিডিও হয়ে যায় আর কি। আচ্ছা, এরপর একজন প্রশ্ন করেছেন 2,
ভাই লং ডিস্টেন্স রিলেশনশিপে আসি, লাইফে ফার্স্ট রিলেশনশিপ, মেয়েটার একটু রাগ বেশি। আচ্ছা, আমি যেহেতু রিলেশনশিপে নিউ অ্যান্ড মেয়েদের রাগ খুশি সাইকোলজি বুঝি না, সো সে রাগ করলে আমি তাকে কিভাবে শান্ত করব? শান্ত করার চেষ্টা না করা। কোনো মেয়ে রাগ করলে তাকে শান্ত করার মূল থিওরি হচ্ছে তাকে শান্ত করার চেষ্টা না করা। জাস্ট লেট হার। ও রাগ করতেছে, করুক না, ওর মধ্যে একটা ইমোশন তৈরি হয়েছে, সেই ইমোশনটাকে ফ্লো হতে দিন, কারণ মেয়েরা হচ্ছে ইমোশনাল ক্রিয়েচর। সে যদি আপনাকে ভালোবাসতে চায় তাকে আপনাকে ভালোবাসতে দিন। ওর মধ্যে একটা ইমোশন, ওর ইমোশনকে আটকানোর ট্রাই করবেন না। আমি বুঝি, আচ্ছা আমি বুঝে উঠতে পারি না যে সে আমার কোন কথায় রাগ করছে, বোঝার দরকার নেই। রাগ করলে দেখা যায় রাগ দেখাচ্ছে, আবার দেখা যায় মেসেজের ধরন চেঞ্জ হয়ে যায়। হোক, মেয়েরা হচ্ছে ইমোশনাল ক্রিয়েচর, তারা তাদের ইমোশনের উপর ভিত্তি করে অ্যাক্ট করে। এটা আমি মানে প্রতিবারই আপনাদেরকে বলি। ইগনোর করে স্বাভাবিক, মানে ওকে তো বুঝাইতে হবে যে ও আপনার উপর রাগ করছে। আপনার বন্ধুও তো আপনার উপর রাগ করলে আপনাকে ইগনোর মোডে ফালাই রাখে। আবার মুড ভালো থাকলে ঠিকঠাক কথা বলে। ওই যে বললাম না, মেয়েরা ইমোশনাল ক্রিয়েচর, তাদের যখন যে ইমোশন সেটার উপর ভিত্তি করে ওরা অ্যাক্ট করে। আচ্ছা, এখানে কিভাবে ব্যালেন্স করব? আচ্ছা, ব্যালেন্স কিভাবে করবেন? ধৈর্য ধরা, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যালেন্স। যখন একটা মেয়ে আপনার, এটা আমি একটু আগেও বলেছিলাম ভিডিওর শুরুর দিকে, ভিডিওর শুরু না, এই শুরুর একটু পরের দিকে, একটা মেয়ের মধ্যে যখন ইন্টেন্সিটি হবে, তার ইমোশনাল যে একটা ইন্টেন্সিটি সেটা যখন হাই হয়ে যাবে, তার মধ্যে যে একটা এনার্জির ফ্লো চলে আসে, ওই এনার্জিটাকে ফ্লো হতে দিন পুরাটা। এরপর দেখবেন সে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আপনি শুধু ওই জায়গাটার মধ্যে তার অলরেডি রাগে আছে, ওইখানে আরও বেশি রাগানোর ট্রাই করবেন না। তখন বিষয়টা একটু নেগেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে নেবে। আপনার ওয়াইফ হোক বা গার্লফ্রেন্ড হোক, সে অনেক রাগারাগি করতেছে, আপনি ধৈর্য ধরে সহ্য করে থাকেন। যখন ওর ওই এনার্জিটা, নেগেটিভ এনার্জিটা ফ্লো হয়ে যাবে, তখন সে, ওই মেয়েরা ইমোশনাল ক্রিয়েচার না, সে অটোমেটিক ঠিক হয়ে যাবে। তখন সে অটোমেটিক বুঝবে যে দেখো আমার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড, তার মধ্যে কি ধৈর্য শক্তি। ছেলেদের মধ্যে ধৈর্য শক্তি থাকা এটা হচ্ছে একটা পুরুষালী বিহেভিয়ার, এটা একটা মাস্কুলিন সাইন, ঠিক আছে? ধৈর্য শক্তি থাকা পুরুষদের, আমাদের পুরুষদের, তখন সে অটোমেটিক তার মধ্যে অনুভব চলে আসবে, তার ওই যে বায়োলজিক্যাল যে ব্রেন সেটা ক্যাচ করে ফেলবে। আমাদের যে অ্যাকচুয়াল যে মাথার যে ব্রেন, ওইটা আমাদেরকে ভুল সিগন্যাল দেয় আর ওইটা ইনফরমেশন উপরে কাজ করে, ঠিক আছে? বাট আমাদের একটা বায়োলজিক্যাল ব্রেন আছে, ও সব জানে, সব বুঝে, ঠিক আছে? এই কারণে দেখবেন আমি অ্যাট্রাকশনের বেলায় বারবার বায়োলজি টানি কেন? কারণ ওই যে আপনার মানে এই যে বুজুং বাজুং রিলেশনশিপ, হ্যাঁ ওকে সম্মান করো, ওকে বুঝতে হবে, এসব বুজুং বাজুং যেগুলো কথা, এগুলো সব ব্রেনের কথা। ব্রেন ধোকা দেয়, ব্রেন মিথ্যা কথা বলে। তখন মেয়েটার যখন যে তার যে নেগেটিভ এনার্জিটা ফ্লো হয়ে যাবে, তখন সেখানে আর কি থাকলো? পজিটিভ এনার্জি, ঠিক আছে? তো তখন যখন নেগেটিভ এনার্জিটা শেষ হয়ে যাবে, তখন মাস্ট বি সেখানে পজিটিভ এনার্জিটা আসতে হবে। তো যখন পজিটিভ এনার্জিটা তার মধ্যে আসবে, তখন তার বায়োলজিক্যাল ব্রেন অটোমেটিক ক্যাচ করে ফেলবে যে দেখো আমার বয়ফ্রেন্ড বা আমার হাজব্যান্ড খুবই ধৈর্যবান, আমি ওকে এত কথা বলছি, ও সহ্য করে নিছে, তার মানে কি ও আমাকে অনেক ভালোবাসে। কারণ ওই যে বললাম একটু আগে, মেয়েরা ইমোশনাল ক্রিয়েচর, তারা সব কিছু ইমোশনের উপর ভিত্তি করে দেখে। সো আপনারা যারা বিবাহিত বা গার্লফ্রেন্ড আছে, আপনার তার সে যখন অনেক রাগারাগি করবে, তার ইন্টেন্সিটি হাই হয়ে যাবে, তখন আপনি বিষয়টাকে নিউট্রালাইজ, মানে আপনি নিউট্রাল হয়ে যাবেন, ঠিক আছে? ওকে নিউট্রাল করার ট্রাই করেন না, আপনি নিউট্রাল হয়ে যান। এটাই, আগুনের মধ্যে আবার আগুন ঢালার দরকার নেই, আগুনের মধ্যে পানি এনে দেন। পানি না ঢালতে পারলেও ওই যে পানি পাশে নিয়ে রাখেন, ঠিক আছে? একসময় দেখবেন যে আগুন অটোমেটিক নিউট্রাল হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এমন। তো এখানে কোনো কিছু ব্যালেন্স করার কোনো কিছু নাই। আর ব্যালেন্স যদি আপনাকে করতে হয়, এই যে বললাম, যেখানে আগুন সেখানে পানিও আসতে হবে, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। আগুনের মধ্যে আগুন আনলে প্লাস প্লাস আরও প্লাস হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত ব্যালেন্স করা। টিপস হলো ধৈর্য ধরে থাকা। তখন মেয়েটার বায়োলজিক্যাল ব্রেন বা তার ইমোশনাল যে ব্রেন, সেটা অটোমেটিক তখন বোঝা স্টার্ট করবে যে আপনি তাকে অনেক ভালোবাসেন। তার ইন্টেন্সিটি মানে যখন তার যে নেগেটিভ এনার্জিটা ফ্লো হয়ে যাবে, তখন পজিটিভ এনার্জি থেকে সে অটোমেটিক এগুলা বোঝাই স্টার্ট করবে। সে দেখবেন যে, মানে বিশেষ করে যারা বিবাহিত, দেখবেন যে আপনার ওয়াইফ আপনার সাথে খুব ভালোবেসে, মানে খুব ভালোভাবে কথাবার্তা বলতেছে, তার মুড অনেক ভালো হয়ে গেছে, ঠিক আছে? সে দেখবেন যে আপনার জন্য রান্নাবান্না করে খুবই একটা, মানে আপনাকে, মানে সে আপনাকে রান্নাবান্না করে আপনার প্রতি অ্যাফেকশন যে বিষয়টা, সেটা শো করাচ্ছে বারবার। ওকে, এরপর মেয়েদের থেকে মোটামুটি অ্যাটেনশন পেলেও কেউ সহজে ফ্রেন্ড হতে চায় না। দেখুন,
মেয়েরা তো রিজার্ভে থাকবেই, আপনি হচ্ছে আগান, আপনি ছেলে না, আপনি তো মাস্কুলিন না, মাস্কুলিন হচ্ছে ফেমিনিনের দিকে আগাবে। আচ্ছা, আর ফ্রেন্ড যারা আছে তারাও সবসময় পাত্তা দিতে চায় না। এর রিজন কি হতে পারে? আপনার পার্সোনালিটিতে প্রবলেম আছে। যদি ফ্রেন্ডও থেকে থাকে, তারাও যদি আপনাকে পাত্তা দিতে না চায়, তাহলে আপনার পার্সোনালিটিতে প্রবলেম আছে। মানে পার্সোনালিটিকে একটু মিশুক বানানোর ট্রাই করুন। মিশুক কিভাবে বানাবেন? দেখুন, মিশুক বানানোর আমার কাছে একটা থিওরি আছে, আপনি চাইলে এটা অ্যাপ্লাই করেন। আমরা অলওয়েজ না, আমরা বর্তমানরা মানুষরা জানি কেমন হয়ে গেছি, আমরা চাই অন্যরা আমাকে ভালোবাসুক, অন্যরা আমাকে হেল্প করুক, অন্যরা আমাকে বুঝুক। হ্যাঁ, ও যদি আমাকে ভালো না বাসে, ও যদি আমাকে হেল্প না করে, মানে ও খারাপ। ও যদি আমারে বুঝতে না পারে, মানে ও খারাপ। হ্যাঁ, মানে আমরা জোকের মতো হয়ে গেছি। আমরা অনেকটা জোকের মতো আমাদের মেন্টালিটি বানিয়ে ফেলেছি। কিভাবে? আমরা শুধু এনার্জি চুষতে চাই, কখনো এনার্জি বিতরণ করতে চাই না। আমরা কখনো নিজে গিয়ে অন্যকে ভালোবাসি না। আমাদের বন্ধু বলেন, গার্লফ্রেন্ড বলেন, বা অন্য কোনো মানুষকে বলেন, আমরা নিজেরা গিয়ে অন্যকে ভালোবাসি না। নিজেরা গিয়ে অন্যর সাথে মিশতে চাই না। নিজেরা গিয়ে অন্যকে বোঝার ট্রাই করি না। নিজেরা গিয়ে অন্যকে হেল্প করার ট্রাই করি না। ঠিক আছে? আমরা আমাদের মনের যে দরজাটা, সেটাকে সবসময় বন্ধ করার ট্রাই করতেছি। আমাদের যে পজিটিভিটি, সেটাকে আমরা সবসময় ব্লক করার ট্রাই করতেছি। ব্লক করে রাখি, দরজা বন্ধ করে রাখি, আর বলি আর এটা কি, আমাদের লাইফে ভালো কোনো কিছু ঘটে না কেন? ঘটবে কিভাবে? আমাদের এই ইউনিভার্সের সিস্টেম কি? আপনি ওরে পাথর ছুঁড়ে মারবেন, ও আপনারে পাথর ছুঁড়ে মারবে। ও হচ্ছে রিফ্লেক্ট করে সবসময়। আপনি ওকে ভালোবাসা দিবেন, সে আপনাকে ভালোবাসা দিবে। আপনি হচ্ছে নিজে আগায়া যান, নিজে অন্যকে বোঝার ট্রাই করুন। ঠিক আছে? সো আপনি যদি আসলে অন্য থেকে পাত্তা পেতে চান, অন্যকে পাত্তা দেওয়ার ট্রাই করুন, অন্যকে বোঝার ট্রাই করুন, মানুষদেরকে হেল্পে যান, তাদেরকে বোঝার ট্রাই করুন, তাদেরকে ভালোবাসুন। একটা সময় দেখবেন আপনার আশেপাশে শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। ঠিক আছে? ওই যে সো কল্ড ইনফ্লুয়েন্সার, এদের মতো হইয়েন না। হ্যাঁ, আমার হেটার্স, মানে ওই যে আপনার মনের সাথে, আপনার মতের সাথে কোনো কিছু না মিললেই অন্যকে আপনার হেটার্স বানাই ফেলবেন না। হ্যাঁ, ও বোধহয় আমারে দেখতে পারে না। মানুষদের নিজস্ব একটা মতামত থাকতে পারে। ঠিক আছে? কেউ যদি আপনার কথার সাথে তাল না মিলায়, আপনি দেখবেন বর্তমান সময়ে ইনফ্লুয়েন্সার যারা আছে না, এই যে সোশ্যাল মিডিয়া সো কল্ড ইনফ্লুয়েন্সার, অমুক তমুক, এরা দেখবেন যে কি করে, এরাই তো হচ্ছে মানুষের ব্রেনটা খাইয়া ফেলে। এরা কি করে, বুজুং বাজুং কিছু একটা বলে, বলার পর যখন মানুষরা হচ্ছে ওদের ওই সব বিষয়গুলো অ্যাকসেপ্ট না করে, এবং মানুষরা হচ্ছে ওদের ওই কথার উপরে রিফ্লেক্ট করে, তখন বলে আরে না, এটা আমার হেটার্স, মানুষরা তো বলবেই, মানুষরা তো এমন করে। ভাই, তুমি ভুল করতেছো। মানুষ তোমার ভুলের উপরে প্রশ্ন তুলছে, এখন ওরা তোমার হেটার্স না। তুমি নিজে কি কাজটা করছো সেটাকে প্রশ্নবিদ্ধ করো। তো আমাদের বিষয়গুলো হয়েছে এমন। তো আপনি যদি চান অন্যরা আপনাকে পাত্তা দেখ, আপনি গিয়ে অন্যকে পাত্তা দেন, অন্যকে আগে গিয়ে হচ্ছে অন্যকে বোঝার ট্রাই করুন। তো অন্যকে অ্যাটেনশন দেন। দেখবেন যে মানুষ অনেকটা রিফ্লেকটিভ আচরণ করে। বিশেষ করে মেয়েরা তো টোটালি রিফ্লেকটিভ আচরণ করে। সো আপনি যদি আসলে অন্য থেকে পাত্তা পেতে চান, আপনার নিজের পার্সোনালিটিকে চেঞ্জ করুন। পার্সোনালিটি কি কিভাবে? অন্যকে গিয়ে ভালোবাসুন, অন্যকে গিয়ে বোঝার ট্রাই করুন, অন্যকে গিয়ে আগ বাড়িয়ে হেল্প করুন। এগুলাই একজন মানুষের মানবতার আচরণ। আর এগুলাই হচ্ছে পুরুষালের আচরণ। পুরুষ সবসময় সবকিছুতে আগ বাড়িয়ে যাবে। ওই দেখেন না, মুসলিম ধর্মে একটা কথা আছে, যে আগে সালাম দেয় সেই বেশি উন্নত। বিষয়টা হচ্ছে এমন। এরপর একজন প্রশ্ন করেছেন, র্যান্ডমের সাথে কিভাবে কনভারসেশন স্টার্ট করব র্যান্ডমলি। এরপর একজন বলেছেন, ভাই মেয়েরা ছেলেদের কিভাবে টেস্ট করে? ভাই, অনেক ওয়ে। এখানে একটা দুইটা ওয়ে না। এখন টেস্ট নানাভাবে করতে পারে, বাট সে আপনাকে টেস্ট করবেই। সে আপনার সাথে সম্পর্কে যাওয়ার আগে আপনাকে টেস্ট করবে, সম্পর্ক চলা অবস্থায় আপনাকে টেস্ট করবে, একদম যতদিন পর্যন্ত মেয়েটা আপনার লাইফে থাকবে সে আপনাকে টেস্ট করবে। মেয়েটা যদি জানতে পারে আপনি কালকে মারা যাবেন, সে আজকেও আপনাকে টেস্ট করবে। মেয়েরা এমন, এক এক সিচুয়েশনে মেয়েরা এক একভাবে টেস্ট করে। কিভাবে টেস্ট করে এটা আমার পক্ষে স্পেসিফিকলি আপনাকে বলা সম্ভব না। তবে আমি আপনাকে একটা ফান্ডামেন্টাল বিষয় বলতে পারি, সেটা হচ্ছে মেয়েরা হচ্ছে সার্ভাইভিংস মেন্টালিটি। তারা তাদের সার্ভাইভিংসটাকে এনশিওর করার জন্য, নিজেরা যাতে ইনসিকিউর ফিল না করে, নিজেদেরকে সিকিউর করার জন্য হচ্ছে তারা ছেলেদেরকে টেস্ট করে। কারণ আমরা ছেলেরা হচ্ছে ওয়াল। আমাদের ঘরের ওয়াল কি? বাইরের ঝড় বাতাস, ময়লা আবর্জনা, অন্যান্য বন্য প্রাণীর অ্যাটাক থেকে কি আমাদেরকে রক্ষা করে। তো সেম মেয়েরাও হচ্ছে ওই যে আমরা হচ্ছে ওয়াল, আর মেয়েদের টেস্টগুলো হচ্ছে হ্যামার। মেয়েরা হচ্ছে হ্যামার দিয়ে সেই ওয়ালে ধাপ ধাপ করে বাড়ি মারতে থাকবে। ঠিক আছে? বাড়ি মেরে দেখবে যে ওই ওয়ালটা শক্ত আছে কিনা।
যদি ওই ওয়ালটা শক্ত থাকে তখন সে নিজেকে সিকিউর ফিল করে, কিন্তু হ্যামার দিয়ে বাড়ি মারার পর যদি সে ওয়ালটা ভেঙে যায় তখন মেয়েরা ইনসিকিউর হয়ে যায়, তখন সেই ওয়ালের প্রতি তার ভরসা চলে যায়। সেম আমাদের মাস্কুলিনিটা হচ্ছে সেই ওয়াল। আপনার সেই মাস্কুলিনিটির ওপর, সে পুরুষালী বিহেভিয়ারের ওপর যদি মেয়েটার ভরসা চলে যায় তখনই মেয়েটার আপনার প্রতি যে ভালোবাসা, সে যে অ্যাট্রাকশন, সেটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। তার কাছে অন্য যে ছেলেরা তারা অ্যাট্রাক্টিভ হওয়া স্টার্ট হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। অনেক ছেলেরা এই মেয়েদের টেস্টগুলো বুঝতে পারে না, না বুঝতে পারার কারণে বলে যে ভাই মেয়েটা আমারে ছেড়ে চলে গেছে, অনেক দিনের সম্পর্ক ছিল, এ ছিল সে ছিল, ঠিক আছে, মেয়েটার দোষ দেয়। হ্যাঁ, আমি বলতেছি না যে মেয়েরা সুফি দরবেশ, এটা আমি বলতেছি না, তবে অনেক ক্ষেত্রে হয় কি মেয়েটা ভালো, কিছু মেয়ে আছে গোল্ডিগার, এটা আমি অ্যাকসেপ্ট করি, এটা আমি বিশ্বাসও করি। বাট অনেক ক্ষেত্রে আমাদের ছেলেদেরও ভুল থাকে। তার যে মাস্কুলিনিটি সে সেটা ভালোভাবে, ওই মেয়েটা তো ফেমিনিন, তার যে মাস্কুলিন এনার্জি ওই এনার্জিটা মেয়েটার কাছে শো করতে পারে না, ঠিক আছে। শো না করতে পারার কারণেই হচ্ছে ওই মেয়েটার ওর প্রতি ভরসাটা চলে যায়। কারণ ও দেখে যে এই ছেলেটার মাস্কুলিনিটি বা যে পুরুষালী বিহেভিয়ার এটা খুবই উইক। উইক থাকার কারণে ওই ছেলেটার মধ্যে ইন্টেন্সিটি নাই, ধৈর্য নাই, কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি নাই। হ্যাঁ, তার সোশ্যাল সার্কেল খুবই উইক। ওভারঅল যে বিষয়গুলো, সে জায়গার মধ্যে দেখবেন যে ওই ছেলেটার মধ্যে মাস্কুলিনিটি নাই, তখনই হচ্ছে মেয়েটার ওর প্রতি সম্মান চলে যায়, ভরসা চলে যায়। দেন হচ্ছে ওই মেয়েটাই হচ্ছে ওই ছেলেকে ডমিনেট করা শুরু করে। তো বেশিরভাগ মেয়েরাই হচ্ছে ওই ছেলের সাথে থেকে যায়, তাকে লাইফ টাইম তার সাথে থেকে যায়, কিন্তু দেখবেন যে ওই ছেলেকে সম্মান করে না। আপনি দেখবেন ম্যাক্সিমাম পরিবারগুলোতে কি হয়, ওয়াইফ তার হাজব্যান্ডকে সম্মান করে না। আপনি খেয়াল করেন, ইভেন হয়তোবা আপনার ফ্যামিলি তো সেম, ওয়াইফগুলা হাজব্যান্ডগুলাকে সম্মান করে না কেন? ওই যে মাস্কুলিন যে এনার্জি ওইটা স্ট্রং না, যার কারণে ওই মেয়েটা ইনসিকিউর হয়ে যায়। ইনসিকিউর হয়ে ওই মেয়েটা এবার লিড করা স্টার্ট করে, গাড়ি স্টিয়ারিং নিজের হাতে নিয়ে নেয়। তখনই হচ্ছে আর কি আস্তে আস্তে পরিবারগুলো ধ্বংস হইতে থাকে। পরিবারগুলোতে যে বংশ পরম্পরা, তারা বংশ বিস্তার করলে যে বাচ্চা কাচ্চাগুলো আসে, ওদের মধ্যে নারী সুলভ আচরণ স্টার্ট হয়। কেন? যে ছেলেদের মধ্যে নারী সুলভ আচরণ কেন? ওই যে পরিবার ডমিনেট করতেছে নারী। যাই হোক, এগুলো অনেক কথা বললে অনেক কথা ভাই চলে আসে, কারণ একটা আরেকটার সাথে রিলেটেড। আমি আসলে বাড়তি কথা বলতে চাচ্ছি না। ওই যে, তো মেয়েরা হচ্ছে একটা ছেলেকে নানাভাবে টেস্ট করতে পারে, নানাভাবে, এটার কোনো শেষ নাই। এরপর আচ্ছা, উনি একবার প্রশ্ন করেছেন, উনি আবার প্রশ্ন করেছেন আপনার সাথে দেখা করা যাবে না। আপনি ভিডিও দিতে এত দেরি করেন, কেন দেরি করেন? আচ্ছা, আমি ভিডিও দিতে দেরি করি অনেক রিজন, একটা দুইটা রিজন না। আপনি কি সিঙ্গেল? না। আপনার কি ইউরোপ যাওয়ার স্বপ্ন আছে নাকি দেশে থাকার ইচ্ছা, কোনটা? আমার দেশে থাকার ইচ্ছা। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? বাবা মা, ভাই বোন, বিড়াল, কুকুর। আপনার ফিউচার প্ল্যান কি? কোনো প্ল্যান নাই। আপনি ব্যক্তিগতভাবে ইউটিউবে কোন চ্যানেলগুলি ফলো করেন? আমি ব্যক্তিগতভাবে কোনো ইউটিউব চ্যানেল ফলো করি না। তবে আমি একটা ইউটিউব চ্যানেলকে, যেটা আমি মাঝে মধ্যে তার ভিডিও দেখি, মাস্টার শ্রী আকর্ষণা। তারা হচ্ছে স্পিরিচুয়ালিটির উপরে ভিডিও দেয় আর কি, ওই যে অ্যাট্রাকশন, ভিজুয়ালাইজেশন, এইসব ভিডিওগুলো, ওই চ্যানেলটা আমি দেখি। আর এমনি তার বাংলাদেশি কোনো ইউটিউব চ্যানেল তো ডেফিনেটলি না। এরপর কোনো ভুগি চুগি ফানি কন্টেন্ট মেক করে ওদেরকে তো ভুলো না, কারণ আমি কষ্ট করে আর্ন করে খাবার খাই, সেই খাবারে যে আমি আমার শরীরে এনার্জি তৈরি করি, সেই এনার্জি দিয়ে আমি তাদের বুজুং বিনোদনমূলক ফানি কন্টেন্ট এসব দেখব, প্রশ্নই আসে না। আমি এখন বলতে পারেন যে ভাই লাইফে আপনি এত ক্যালকুলেটিভ কেন? মাঝে মধ্যে একটু ক্যালকুলেটিভ হওয়া প্রয়োজন। আমার এনার্জিগুলো এতটা সস্তা না যে আমি আমার অ্যাটেনশন অন্য কাউরে ভিডিও দেখার ক্ষেত্রে হুদাই দিয়ে দিব। আমি তার মানে এই না যে আমি ভিডিও দেখি না। আমি ভিডিও দেখি যেগুলো ইনফরমেশনাল ভিডিও, যারা প্রকৃত অর্থে ভালো জ্ঞান দেয়, যেটা একটা মানুষের লাইফে কাজে আসে, আমি শুধু সেই ভিডিওগুলো দেখি। হোয়াট অ্যাপসের কি লিখলে মেয়েটি পড়বে, আর কি লেখা দেখলে মেয়েটি পড়বে বুঝবো? ভাই আপনার তো থিঙ্কিং প্রসেসই ভুল। মেয়ে পড়বে মানে, আপনাদের অনেকের যে মাইন্ডসেট, আপনাদের মাইন্ডসেটে প্রবলেম। মেয়ে পড়বে মানে কি? আপনার মানে এই যে শোনেন, একটা মেয়ের সাথে হচ্ছে আপনি একজন ছেলে, সে একজন মেয়ে, আপনার একটা সুস্থ সম্পর্ক তৈরি করবেন। সুস্থ সম্পর্ক তৈরি হওয়ার পর পরবর্তীতে আপনারা বিয়ে শাদী করবেন, বংশ বিস্তার করবেন, নতুন পরিবার গঠন করবেন, বংশ বিস্তার করবেন, পরবর্তী প্রজন্ম আসবে, যেটা পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে আজ পর্যন্ত হয়ে আসছে। পড়বে মানে কি? এটা টোটালি একটা আমার কাছে পড়বে শব্দটা একটা ভালগার মনে হয়। আর এটা যে একটা ন্যারো মাইন্ডেড ওয়ার্ড, এটাও আমার কাছে মনে হয়। আর বিষয়গুলো এত সস্তা না যে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি কোনো একটা মেয়েকে কিছু একটা লিখলেন,
আরও পটলো, যদি এরকম কোনো মেয়ে পটে থাকে তাহলে আমি বলবো সেটা একটা সস্তা মেয়ে। সো হোয়াটসঅ্যাপে আপনি কিছু একটা লিখবেন আর মেয়ে পড়বে, এরকম আপনি হয়তো বা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, ওগুলো দেখেন। আমি ওইসবের উপরে ভিডিও মেক করি না। সো আমি আপনাকে এরকম কোনো আনসার দিতে পারছি না। আর লাইফটা এরকম না যে একদম খাবার আপনার মুখের মধ্যে উঠাই দিবে, এরপর আপনি শুয়ে শুয়ে খাবেন। ওই খাবারটা মুখে আসার জন্য এর আগে অনেকগুলো প্রসেসিং থাকে, ওই প্রসেসিংয়ের পরেই হচ্ছে সেই খাবারটা আপনার মুখে আসে। আপনার মানে এই কমেন্টটা করাই আপনার ঠিক হয়নি। এটা খুবই ন্যারো মাইন্ডেড একটা প্রশ্ন। মেয়ে পড়বে মানে কি? যদি কোনো মেয়ে কোনো হোয়াটসঅ্যাপের কোনো একটা মেসেজের থ্রু, চ্যাটিংয়ের থ্রু পটে যায়, তাহলে ভাববেন যে সেটা একটা সস্তা মেয়ে। সর্বোচ্চ তার মধ্যে একটা গুজবাম্প আসতে পারে, সে একটু হাসতে পারে কোনো একটা মেসেজ দেখে। ওয়েল, এই ছিল আপনাদের প্রশ্ন, যেগুলোর আমি আনসার দেওয়ার ট্রাই করেছি। এবার হচ্ছে আমি আপনাদেরকে কিছু ফান্ডামেন্টাল বিষয়ের উপরে নলেজ দেওয়ার চেষ্টা করব। মানে এমনিতে অনেক সময় লেগে গেছে, আমি খুব শর্টলি হচ্ছে আপনাদেরকে কয়েকটা বিষয় বলার ট্রাই করব। তো আপনারা আশা করব যে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। মানে অলরেডি যদি এতদূর, আমি জানি এত বড় ভিডিও কেউ দেখবে না, তাও বলবো যে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আপনার লাইফ টাইমে কাজে আসবে। পৃথিবীতে আসার পর আমাদের যতগুলো কাজ রয়েছে এর মধ্যে ওয়ান অফ দ্য মেইন কাজ হচ্ছে বংশ বিস্তার ঘটানো। ঠিক আছে? তো বংশ বিস্তার ঘটানোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অপোজিট যে লিঙ্গ রয়েছে তাদের প্রতি আমাদেরকে আকৃষ্ট হইতে হবে। অ্যাট্রাকশন যদি তৈরি না হয় তাহলে আমরা বংশ বিস্তার করবো কেমনে? এটা হচ্ছে আমাদের সৃষ্টির একটা প্যাটার্ন। সৃষ্টির প্রথম মানুষ থেকেই একদম শেষ পর্যন্ত আপনার এরকমটা হয়ে আসছে। পৃথিবীর সেই প্রথম মানুষ থেকে এখন পর্যন্ত এরকমটা হয়ে আসছে এবং পরবর্তীতে এটাই হবে। এটা আমাদের পৃথিবীর একটা আর কি, একটা কনস্ট্যান্ট একটা ওয়ার্ক। আমরা অপোজিট লিঙ্গের প্রতি, একজন ছেলে একজন মেয়ের প্রতি আকৃষ্ট হবে এবং একজন মেয়ে একজন ছেলের প্রতি আকৃষ্ট হবে। আকৃষ্ট হওয়ার পর হচ্ছে তারা বংশ বিস্তার করবে, নতুন প্রজন্ম পৃথিবীতে আসবে। এইভাবে হয়ে এসেছিল, এভাবে হয়ে আসছে এবং এভাবেই হবে। তো আমি গেস করতেছি যে আপনি যে ভিডিওটা দেখছেন, আপনি একজন ছেলে। তো আপনি অলরেডি সৃষ্টিগতভাবে মাস্কুলিন এনার্জি হয়ে পৃথিবীতে এসেছেন। এটা কিন্তু কি সৃষ্টিগতভাবে আপনি এভাবেই সৃষ্টি, আপনি একটা মাস্কুলিন এনার্জি, কারণ আপনি ছেলে। আর আরেকটা হচ্ছে ফেমিনিন এনার্জি। আমাদের একটা ইউনিভার্সাল ল রয়েছে, সেই লটার নাম হচ্ছে দ্য ল অফ জেন্ডার। ল অফ জেন্ডারে আসে হচ্ছে মাস্কুলিনিটি অ্যান্ড ফেমিনিটি। মাস্কুলিন মানে হচ্ছে ছেলেরা, পুরুষরা, আর ফেমিনিন হচ্ছে মেয়েরা। মানে স্বাভাবিক অর্থে আমরা এটাই ধরে নিই। তবে অনেক মেয়ের মধ্যে মাস্কুলিন এনার্জি থাকে, আবার অনেক ছেলের মধ্যে ফেমিনিন এনার্জি থাকে। বাট ফিজিক্যালি আপনি মাস্কুলিন আর একটা মেয়ে ফিজিক্যালি হচ্ছে ফেমিনিন। ঠিক আছে? বাট মেন্টাল জায়গা থেকে অনেক সময় এদিক সেদিক হয়ে যায়। একটা মেয়ের মধ্যে মাস্কুলিনিটি কাজ করে, আবার মেন্টাল জায়গা থেকে একটা ছেলের মধ্যে ফেমিনিটি কাজ করে। এই হচ্ছে আমরা দুইটা লিঙ্গ, মাস্কুলিন লিঙ্গ, ফেমিনিন লিঙ্গ, পুরুষ লিঙ্গ, নারী লিঙ্গ। আরেকটা হচ্ছে তৃতীয় লিঙ্গ। তো তৃতীয় লিঙ্গের মধ্যে আপনি দেখবেন হয় তারা, এই যে তৃতীয় লিঙ্গের মধ্যে আপনি দেখবেন যে তারা ফিজিক্যালি ছেলে থাকে কিন্তু মেন্টালি থাকে নারী। ঠিক আছে? তো তাদের মধ্যে একই মানুষের মধ্যে দুইটা মানে দুইটা জেন্ডার এট এ টাইম কাজ করে। তা আমরা মানে ওরা যেহেতু অ্যাজ ইউজুয়াল না, সেটা সৃষ্টির অন্য কোনো প্যাটার্ন থাকতে পারে। তো আমি সেটা নিয়ে মানে কথা বলতেছি না। আমরা আমাদের সুস্থ স্বাভাবিক লাইফ যেটা, সেটা নিয়েই কথা বলছি। তো সেখানে হচ্ছে আপনি হচ্ছেন মাস্কুলিন এনার্জি, আপনি ফেমিনিন এনার্জির দিকে আকৃষ্ট হবেন। আপনার এই এবং ফেমিনিন এনার্জি, আপনি যে মাস্কুলিন এনার্জির দিকে আকৃষ্ট হবে। এই দুইটা আকৃষ্ট হয়ে দুইটা এনার্জি অ্যাড হওয়ার পরে নতুন একটা প্রাণ পৃথিবীতে আসবে। এটাই হচ্ছে সৃষ্টির নিয়ম। তার মানে কি, মাস্কুলিন ফেমিনিনের দিকে আকৃষ্ট হবে, মানে পুরুষ নারীর দিকে আকৃষ্ট হবে, এবং ফেমিনিন মাস্কুলিনের দিকে আকৃষ্ট হবে, মানে নারী পুরুষের দিকে আকৃষ্ট হবে। এটাই হবে, এর বাইরে আর কোনো কিছু আসবে না। এই বিষয়টাতে ক্লিয়ার হন। সো আপনি যদি চান যে ফেমিনিন এনার্জি মানে মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট হোক, তাহলে আপনাকে আপনার যে মাস্কুলিন যে বিহেভিয়র, ফিজিক্যালি তো আপনি মাস্কুলিন, এটা তো বলার আর কোনো অপেক্ষা রাখে না। বাট মেন্টাল জায়গা থেকেও আমরা এট এ টাইম দুইটা স্টেটে বিলং করতেছি। একটা হচ্ছে ফিজিক্যাল স্টেট, আর একটা হচ্ছে মেন্টাল স্টেট। তো ফিজিক্যাল স্টেটে আপনি হচ্ছেন পুরুষ, যেটা বলার আর কোনো অপেক্ষা রাখে না। বাট মেন্টাল স্টেটেও আপনাকে পুরুষ হতে হবে। এখন আপনি বলবেন যে না ভাই, আমি তো মেন্টালিও পুরুষ। না, কালের বিবর্তনে আমাদের পরিবারগুলোতে বা নানানভাবে আমাদের মধ্যে অনেক চেঞ্জ চলে আসছে, সোসাইটিতে অনেক চেঞ্জ চলে আসছে। এখানে হচ্ছে ছেলেরা মেয়েদের মতো আচরণ করে। এখন বলবেন না না ভাই, আমি ছেলের মতো আচরণ করতেছি, আমি তো মেয়েদের প্রতি আকৃষ্ট হই। সব ওকে, আপনি মেয়েদের প্রতি আকৃষ্ট হন, বাট আপনি মেন্টালি হয়তো বা পুরুষ না।
এই কথাটা বলার জন্য আমি খুবই দুঃখিত। আমাদের বর্তমান সময়ে অনেক ছেলেরাই তার কাছে মনে হয় সে ছেলে, ফিজিক্যালি সে ছেলে, কিন্তু সে মেন্টালি পুরুষ না। আপনাকে যদি অপোজিট এনার্জি মানে অপোজিট লিঙ্গকে আপনার প্রতি আকৃষ্ট করতে হয়, তাহলে আপনাকে আপনার মেন্টাল যে মাস্কুলিনিটি সেটাকেও বিল্ড করতে হবে। তো মেন্টাল মাস্কুলিনিটি বিল্ড করলে আপনি ফিজিক্যালিও মাস্কুলিন থাকবেন, মেন্টালিও মাস্কুলিন থাকবেন। তখন অটোমেটিক ফেমিনিন এনার্জি আপনার প্রতি অটোমেটিক আকৃষ্ট হবে। খেয়াল করবেন, আমাদের এই সৃষ্টি জগতে সব কিছু দুই ভাগে ভাগ করা, মানে দুইটা ওয়ে থাকে সৃষ্টি জগতে সব কিছু। যেমন উপরে নিচ, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, নারী পুরুষ, সাদা কালো, হ্যাঁ শুকনো ভেজা, হ্যাঁ রাত দিন, এরকম সবকিছু দুইটা দুইটা করে। তো সেম ভাবে একে অপরের প্রতি আকৃষ্ট হয়। আপনি যখন যখন চুম্বকের দিকে তাকাবেন না, চুম্বক দেখবেন কখনো সমমুখী আকর্ষিত হয় না। চুম্বক হচ্ছে সবসময় বিপরীতমুখী মানে আকর্ষিত হয়। উত্তর সাইড দক্ষিণ সাইডে যখন আসে তখন হচ্ছে এই যে বিপরীতমুখী যে বারটা ওরা যখন ক্লোজ আসে তখন দেখবেন একটা আরেকটাকে ধাপ করে চিপকে ধরে। সো এজন্য আমি বললাম পুরুষ শুধুমাত্রই পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হবে, নারী পুরুষের প্রতি আকৃষ্ট হবে, এর বাইরে আর কোনো কিছু আসবে না। পুরুষ হচ্ছে পাথর, নারী হচ্ছে কাদামাটি। পাথরকে যখন কাদামাটির দিকে আপনি ছুঁড়ে মারবেন তখন দেখবেন পাথর কাদামাটির দিকে গিয়ে আটকে যাবে। ঠিক আছে, এখন আপনি যদি পাথরকে পাথরের দিকে ছুঁড়ে মারেন, আমি আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি। এখানে কোনো ভায়োলেশন আসতে পারে যে যার জন্য আমি এই কথাটা ডাইরেক্টলি বলতে পারতেছি না। পাথরকে যখন আপনি পাথরের দিকে ছুঁড়ে মারবেন তখন দেখবেন এরা মানে রিফ্লেক্ট করবে, মানে পাথর পাথরের সাথে ঘষাকে ওরা দুই দিকে সরবে, কারণ এটা সৃষ্টির এগেনস্টে যাচ্ছে। সো সৃষ্টির এগেনস্টে কেউ যাবেন না। আপনি পুরুষ হয়ে পুরুষালী আচরণ, পুরুষালী ফিজিক্যালি পুরুষ, আপনি মেন্টালিও পুরুষ হওয়ার চেষ্টা করবেন। আপনার মেন্টালি যে পুরুষত্ব সেটাকে হোল্ড করে রাখবেন, আপনার যে মাস্কুলিনিটি সেটাকে হোল্ড করে রাখবেন। নারীদের কোনো আচার আচরণ অনুসরণ করবেন না, নারীদের কোনো কিছু অনুসরণ করবেন না, নারীদের মতো কথা বলবেন না, নারীদের মতো চিন্তাও করবেন না। নারীরা নারীদের মতো চিন্তা করবে, নারীরা নারীদের মতো কথা বলবে, নারীরা নারীদের মতো জামা কাপড় পরবে, সাজগোজ করবে। বাট আপনি পুরুষ, আপনার পুরুষত্বের যে প্যারামিটার সেটা যতটুকু সম্ভব পুরুষালী বিহেভিয়ার মাস্কুলিনিটির দিকে প্যারামিটারটাকে তাক করে রাখবেন। কোনো নারী সুলভ আচরণ, নারী সুলভ চিন্তাভাবনা, নারী সুলভ চলাফেরা ওইসবের মধ্যে তাক করবেন না। ঠিক আছে, এটাই হচ্ছে সৃষ্টির প্যাটার্ন। আপনি যখন এই জিনিসটা ধরে রাখবেন তখন অপোজিট যে এনার্জি, ফেমিনিন যে এনার্জি, তারা আপনার প্রতি অটোমেটিক আকৃষ্ট হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফেমিনিন এনার্জিকে কিভাবে মাস্কুলিন এনার্জির দিকে আকৃষ্ট করা যায়, এটাই হচ্ছে অ্যাকচুয়াল যে থিওরি সেটা। এ হচ্ছে বিষয়। এরপর হচ্ছে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আপনি কোনো মেয়ের সাথে দেখা দেখি চোখাচোখি করলেন, তার মানে এই না যে তার সাথে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে। একটা মেয়ের আপনি যখন একটা মেয়ের দিকে অ্যাপ্রোচ করবেন, মেয়েরা হচ্ছে সার্ভাইভিংস মেন্টালিটির। হ্যাঁ, একজন মেয়ে আপনার সাথে সম্পর্কে যাওয়ার আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, দেনই হচ্ছে তারা আপনার প্রতি আকৃষ্ট হবে। আরেকটা বিষয় আসি, মেয়েরা কিভাবে একজন ছেলেকে তার জন্য চুজ করে, এই বিষয়টা আপনার যে কোনো মেয়ের সাথে রিলেশনশিপে যাওয়ার আগে এই বিষয়টা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। একটা মেয়ে যখন আপনাকে ভালোবাসে বা একটা মেয়ে যখন আপনাকে তার লাইফের জন্য চুজ করে, তখন সে আপনাকে ভালোবাসে না বা আপনার জন্য আপনাকে ভালোবাসে না বা আপনাকেই আপনার জন্য তার লাইফে চুজ করে না, বরং সে আপনাকে ভালোবাসে তার নিজের জন্য, তার নিজের স্বার্থ। দেখুন, এটাকে মানে খারাপভাবে বা নেগেটিভ অর্থে নেওয়ার কোনো কিছু নেই। তারা সৃষ্টিগতভাবে এমন। একজন মেয়ে পৃথিবীর বুকে শুধুমাত্র তার এবং তার সন্তান ছাড়া অন্য কারো কথা চিন্তা করে না। যদি সে অন্য কারো কথা চিন্তা করে সেটা হচ্ছে তার নিজের উপর ভিত্তি করে অন্য কারো কথা চিন্তা করে। তো এখন আসুন, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা সবাই সার্ভাইভিংস, মানে আমরা সবাই পৃথিবীতে সার্ভাইভ করছি, বাট মেয়েরা হচ্ছে টোটালি সার্ভাইভিংস মেন্টালিটির ইমোশনাল ক্রিয়েচর। বুঝেন, মেয়েরা হচ্ছে সার্ভাইভিংস মেন্টালিটির ইমোশনাল ক্রিয়েচর। একজন মেয়ে যখন একজন ছেলেকে চুজ করে তখন সেটা কিসের উপর ভিত্তি করে চুজ করে? প্রথমত হচ্ছে সেই সৃষ্টির নিয়ম অনুসারে সে ফেমিনিন এনার্জি, সে অটোমেটিক মাস্কুলিন এনার্জি যারা আছে তাদের প্রতি আকৃষ্ট হবে প্রাথমিক অবস্থায়, মানে প্রাথমিক যে অবস্থায় সেখানে। সো আমি আপনাকে বললাম যে আপনি আপনার যে বিহেভিয়ার সেটাকে অলওয়েজ মাস্কুলিন রেঞ্জে হোল্ড করে রাখবেন। মাস্কুলিন রেঞ্জে না থাকলেও সেটাকে মাস্কুলিন রেঞ্জে হোল্ড করে রাখার চেষ্টা করবেন। এক, সেকেন্ড বিষয় হচ্ছে মেয়েরা পৃথিবীর বুকে বুঝতে পারে যে তারা খুবই উইক। হয়তোবা এখনকার যে মেয়েরা
তারা হচ্ছে তাদের এখনকার হয়তো বা বলে আর কি, না আমাদের মেয়েরা এখন নিজেরাই স্বাবলম্বী, নিজেরাই নিজেদের এটা সেটা করে নিজেরাই নিজেদেরকে চালাতে পারে, মেয়েরা জব করে এসে, মানে এই যে ওভারঅল যত কথাবার্তা আছে আর কি। বাট এগুলা হচ্ছে টোটালি মনস্তাত্ত্বিক বিষয়, সৃষ্টিগত না। সৃষ্টির প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে, সৃষ্টিগত না। মেয়েরা যখন পৃথিবীতে আসে তখন তারা বুঝতে পারে যে তারা এই পৃথিবীতে সার্ভাইভ করার জন্য দুর্বল, পৃথিবীতে সার্ভাইভ করার জন্য স্ট্রং হচ্ছে পুরুষরা। তখন তারা সেই প্রথম থেকে, মানে আমি আজকের কথা বলতেছি না, আজকে হয়তো বা সোসাইটি এইভাবে বিল্ড করা, বাট তারা বর্তমান মেয়েরাও ছেলেদেরকে যে চুজ করে বা তাদের প্রেমে পড়ে বা তাদেরকে যে ভালোবাসে বা তাদের প্রতি যে অ্যাট্রাকশন বিল্ড হয়, সেটা সেই সৃষ্টির প্রথম দিকে যেভাবে হতো সেটার উপরে ভিত্তি করা, সেটার উপর ভিত্তি করেই তারা হচ্ছে একজন ছেলেকে তার জন্য চুজ করে। সর্বপ্রথম কথা হচ্ছে বংশবিস্তার ঘটানোর জন্য, যেরকম অন্যান্য প্রাণীরাও বংশবিস্তার করতেছে, আমরাও বংশবিস্তার করতেছি। হ্যাঁ, তো আপনার শরীরে স্পার্ম আছে, তার শরীরে ওভাম আছে, মানে ডিম আছে। তো সেটার উপর ভিত্তি করে তারা আমাদের প্রতি আকৃষ্ট হয়, আমরা তাদের প্রতি আকৃষ্ট হই কারণ আমাদের শরীরে স্পার্ম আছে, তারা আমাদের প্রতি আকৃষ্ট হয় কারণ তাদের শরীরে ওভাম আছে। এই দুটার সমন্বয় হচ্ছে নতুন প্রাণ পৃথিবীতে আসে। তো এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সার্ভাইভিংসের যে একটা বিষয়, সেটাকেও আপনাকে সেই জায়গাতেও আপনাকে খেয়াল করতে হবে। সেটার উপর ভিত্তি করে একটা মেয়ে, যে স্পার্ম এবং ওভাম, এটার উপর ভিত্তি করে একটা মেয়ের আপনার প্রতি অ্যাট্রাকশন ক্রিয়েট হবে এবং অ্যাট্রাকশন বিল্ড হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যখন একটা ছেলে অনেক, সে মেয়ে আপনি ছেলে, সে আপনার প্রতি অ্যাট্রাক্ট হবেই। এটা একদম নর্মাল বিষয়, কারণ সৃষ্টির প্যাটার্ন এটা। ঠিক আছে, ধরেন এই পৃথিবীতে কোনো ছেলে নাই, শুধুমাত্র আপনি একটা ছেলে, যা আছে সব মেয়ে, তাহলে তো দেখবেন যে ওরা আপনাকে এক রাতে শেষ করে ফেলবে। হ্যাঁ, কিন্তু এরপরে হচ্ছে সার্ভাইভিংসের যে একটা বিষয়, সার্ভাইভিংসের ক্ষেত্রে মেয়েরা বুঝতে পারে যে তারা খুবই দুর্বল, এটার জন্য তাদের পুরুষের উপর ডিপেন্ডেবল করতে হবে। তো পুরুষের উপর ডিপেন্ডেবল করতে হলে তারা যদি পুরুষের সাথে বংশবিস্তার করে, বংশবিস্তার করার জন্য তাদের যে নতুন প্রাণ আসবে, সেই প্রাণগুলোকে কিন্তু তাকে টিকায় রাখতে হবে। ঠিক আছে, তো টিকায় রাখার জন্য হচ্ছে তারা এমন পুরুষকে চুজ করে যে পুরুষ স্ট্রং। বুঝছেন, এই যে মেয়েরা, যে পুরুষ স্ট্রং, প্রোটেক্টিভ, ঠিক আছে, মানে প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতা আছে, প্রোভাইড করার মতো ক্ষমতা আছে। কেন? কারণ এখানে দুটা ফ্যাক্টর, এই যে আমি একটু আগে বললাম, একজন মেয়ে তার নিজের সার্ভাইভিংস এবং তার সন্তান ছাড়া দুনিয়া তার কোনো কিছুর চিন্তা করে না। সো সে একটা ছেলেকে ওইভাবে চুজ করবে যে ছেলে তাকে প্রোভাইড, যে ছেলেকে দেখলে মনে হয় সে তাকে প্রোভাইড করতে পারবে। এই যে আপনারা বলেন না মেয়েরা শুধু টাকার প্রতি আকৃষ্ট হয়, টাকার প্রতি আকৃষ্ট হয় না, মানে এই যে টুলস, টাকা দিয়ে হচ্ছে মানে টাকা থাকলে একজন মেয়ের খাবার, থাকার জায়গা, এগুলো একজন ছেলে কি প্রোভাইড করতে পারবে। তো তার জন্য মেয়েরা হচ্ছে ওই ছেলের প্রতি আকৃষ্ট হয়, অ্যাকচুয়ালি তারা টাকার প্রতি আকৃষ্ট হয় না। এটা আমরা মেয়েদের উপর মিথ্যা একটা ব্লেম দিই। এখন মেয়েরা কেন এইভাবে আকৃষ্ট হয়? কারণ তার নিজের সার্ভাইভিংসের একটা বিষয় আছে এবং তার থেকে যে সন্তানগুলো আসবে সেই সন্তানকে তার টিকিয়ে রাখতে হবে। তো টিকিয়ে রাখতে হলে তো তার সেখানে প্রোটেকশন, থাকার জায়গা, খাবারের ব্যবস্থা তো করতে হবে নাকি? হ্যাঁ, তো যদি এটা করতে হয় তাহলে হচ্ছে তাকে ওই ছেলেকেই তার জন্য চুজ করতে হবে যে ছেলের মধ্যে একই সময় প্রোটেকশন দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, প্রোভাইড করার মতো ক্যাপাবিলিটি আছে। এই যে আমি যে বললাম প্রোটেকশন দেওয়ার মতো ক্যাপাবিলিটি, এই দেখবেন মেয়েরা কেন লম্বা ছেলেদের প্রতি আকৃষ্ট হয়, কারণ একজন লম্বা ছেলেকে দেখলে হচ্ছে মেয়েদের ব্রেনে যে বায়োলজিক্যাল যে ব্রেন, সেখানে সিগন্যাল চলে যায় যে এই ছেলের মধ্যে প্রোটেকশন দেওয়ার ক্যাপাবিলিটি রয়েছে। আপনি দেখবেন নর্মালি, আপনি চিন্তা করেন না, আপনার সামনে একটা খাটো ছেলে এবং একটা লম্বা ছেলে, এই দুজনকে আমি দাঁড় করাই দিই, এবার আপনার মানে এইবার পেশিবহুল কোনো কাজের জন্য যদি আমি সিলেক্ট করতে বলি, তাহলে আপনি এখানে কাকে সিলেক্ট করবেন? মানে একদম নর্মালি হচ্ছে লম্বা ছেলেটাকে আপনি সিলেক্ট করবেন, কারণ ওই লম্বা ছেলেটাকে দেখলে বেশি ক্যাপাবল মনে হয়। আমরা ভাবি যে খাটো মানুষদের মধ্যে খুব, মানে খাটো মানুষদের ব্রেন খুব ভালোভাবে কাজ করে, তারা খুব মানে ইন্টেলিজেন্ট হয়, এটা টোটালি একটা মিথ্যা কথা। লম্বা ছেলেরা হচ্ছে বেশি বুদ্ধিমান হয়, বেশি ট্যালেন্টেড হয়, তারা হচ্ছে ইন দ্য লং রানের জন্য কোনো একটা কিছু চিন্তা করতে পারে। হ্যাঁ, আবার আপনি দেখবেন লম্বা ছেলেদেরকে দেখলে মনে হয় যে মানে হ্যাঁ তারা একটু হাবাগোবা টাইপের, অ্যাকচুয়ালি বিষয়টা এমন না। বিষয়টা যে এমন না, মেয়েদের বায়োলজিক্যাল ব্রেন এটা বুঝে ফেলতে পারে। কিভাবে? লম্বা ছেলেরা মূলত হচ্ছে ওই যে খাটো যারা, হ্যাঁ, যারা তাদের চাইতো দুর্বল, তাদের প্রতি তারা হচ্ছে একটা করে সহানুভূতি দেখায়, কারণ সে জানে আমার ওর সাথে ফাইট করার কোনো কিছু নাই। ওর বায়োলজিক্যাল ব্রেন এটা বুঝতে পারে যে ওই বেচারা এমনিতেই পৃথিবীর বুকে সার্ভাইভ করার জন্য দুর্বল,
এই জন্য হচ্ছে লম্বা মানুষগুলো হচ্ছে একটু উদার মনের হয়, একটু সহানুভূতিশীল হয় অন্যদের জন্য। ঠিক আছে, তো আমরা লম্বা ছেলেদেরকে হাবাগোবা মনে করি, বাট অ্যাকচুয়ালি বিষয়টা এমন না। লম্বা ছেলেরা হচ্ছে বেশি জ্ঞানী, বেশি বুদ্ধিমান হয় নর্মালি অন্য অন্য ছেলেদের তুলনায়। মানে সো আমি নিজেও একজন 6 ফিট ছেলে, কথাটা বলার পর আমার একটু ভালো লাগছে ভেতরে ভেতরে। আচ্ছা যাই হোক, মানে তো মেয়েদের বায়োলজিক্যাল যে ব্রেনটা সে মানে বিষয়টা বুঝে ফেলে যে লম্বা ছেলেটা আমাকে মানে প্রোটেক্ট করতে পারবে এবং প্রোভাইড করতে পারবে। কেন? কারণ ওই ছেলের মধ্যে সহানুভূতি রয়েছে, ওই ছেলেটার মধ্যে একটা দরদ রয়েছে, মায়া রয়েছে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে মেয়েরা ঘুরে ফিরে লম্বা ছেলেদের প্রতি আকৃষ্ট হয়, ঘুরে ফিরে তারা লম্বা ছেলেদের প্রতি আকৃষ্ট হয়। কেন? ওই লম্বা ছেলেটাকে দেখলে প্রোটেক্টিভ মনে হয়। মেয়েটা বুঝতে পারে যে না, এ হচ্ছে তাদের যে বায়োলজিক্যাল ব্রেন তার মধ্যে সিগন্যাল চলে যায় যে এই ছেলেটা বেশি সহানুভূতিশীল, তার মধ্যে দরদ রয়েছে, মায়া রয়েছে, সে ছাড় দিতে জানে, এবং সে প্রোটেকশন দেওয়ার মতো ক্যাপাবল। যার কারণে মেয়েরা অটোমেটিক ওই যে মেয়েদের বায়োলজিক্যাল ব্রেনে সিগন্যাল চলে যায় যে এই মেয়ে তোমাকে প্রোটেকশন দিতে পারবে, তোমার যে ওভাম রয়েছে, ওভাম থেকে যে বাচ্চা কাচ্চাগুলো আসবে তাদেরকেও সে প্রোটেকশন দিতে পারবে। ওভারঅল এই বিষয়গুলোর কারণে হচ্ছে মেয়েরা ঘুরে ফিরে শুধু লম্বা ছেলেদের প্রতি আকৃষ্ট হয়। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে মানে প্রোভাইড করার এবার যে বিষয়টা, এখন তো হচ্ছে প্রোভাইড করার বিষয়ের মধ্যে হচ্ছে মেয়েরা হচ্ছে একটু স্টাবল ইনকাম রয়েছে এরকম ছেলেকে হচ্ছে আপনার তার মানে তাদের জন্য চুজ করে। এখানে ওই মেয়েটার দোষ না, মেয়েরা এই কাজগুলো করে হচ্ছে তার নিজের সার্ভাইভিংস। দেখুন, আমাকে আপনাকেও কিন্তু সার্ভাইভ করতে হয়। এখন ওই মেয়েটা শুধুমাত্র তার নিজের উপর ভিত্তি করে এটা চিন্তা করে না। এখন মেয়েরা কিন্তু এই বিষয়গুলো লিটারেলি চিন্তা করতে পারে না, এটা শুধু তার বায়োলজিক্যাল যে ব্রেন ওইখানে সিগন্যাল যায়। কেমন আমি আপনাকে বলি, আমাদের কিডনি যে আমাদের পানে ফিল্টারিং করে, এটা কি আমরা বলতে পারি? না, ওই আমাদের বায়োলজিক্যাল ব্রেন কাজ এটা। আমরা যে খাবারের হজম হয় এটাকে আমরা অনেক সময় চিন্তা করি, এটার জাস্ট একটা ইনফরমেশন আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, এখন আমাদের পেট মানে আমাদের পাকস্থলী কিভাবে আমাদের খাবার হজম করে, কোনটা কোন প্রক্রিয়া নেয়, আমরা কিন্তু এত কিছু জানতে চাই না। কেন? কারণ এটা আমাদের বায়োলজিক্যাল ব্রেনের কাজ। ঠিক আছে, ও হচ্ছে এই কাজগুলোকে হ্যান্ডেল করে। সো মেয়েদের যে তো মেয়ে একজন মেয়ে হচ্ছে ওই যে তার যে ওবাম মানে তার থেকে যে সকল বাচ্চা কাচ্চা আসবে তাদেরকেও তো প্রোভাইড করার একটা বিষয় আছে, প্লাস তার নিজেরও একটা সার্ভাইভিংসের একটা বিষয় আছে। ওভারঅল এই বিষয়গুলো একটা মেয়ের বায়োলজিক্যাল ব্রেন হচ্ছে তাকে সিগন্যাল দেয়। ঠিক আছে, মানে ঠোকর দেয় যে তুমি ওই ছেলেটাকে চুজ করো যে ছেলের মধ্যে যার অলরেডি একটা স্টাবল ইনকাম রয়েছে। ঠিক আছে, তো যার কারণে মেয়েরা ওই ছেলেকে হচ্ছে বেশি মানে ওই ছেলেকে হচ্ছে লং টার্ম মানে ইন দ্য লং রানের জন্য বা লাইফ পার্টনার হিসেবে চুজ করে যে ছেলের হাইট ভালো, প্লাস যার অলরেডি একটা স্টাবল ইনকাম রয়েছে। কারণ আপনার যদি স্টাবল ইনকাম না থাকে, আপনি কোনো মেয়েকে আপনার লাইফের জন্য চুজ করেন নেই, বাট আপনার নিজেরও যদি কোনো স্টেবল ইনকাম না থাকে, আপনি নিজে তো সার্ভাইভ করতে পারবেন না। তো আরেকটা মেয়েকে আপনি কিভাবে সার্ভাইভ করার জন্য হেল্প করবেন? এর ওপর যদি বংশবিস্তার করানোর পর যদি অন্য নতুন প্রজন্ম আসবে তাদেরকে আপনি কিভাবে লালন পালন করবেন? ওভারঅল এই বিষয়গুলোর জন্য হচ্ছে একটা মেয়ে লম্বা ছেলেদের প্রতি আকৃষ্ট হয়, এবং হচ্ছে আপনার এই যে ছেলে সার্ভাইভ করার মতো ক্যাপাবিলিটি মানে সার্ভাইভিংস প্রোভাইড করার মতো ক্যাপাবিলিটি রাখে, সে ছেলের প্রতি তারা বারবার আকৃষ্ট হয়। আর আমরা ছেলে আর হ্যান্ডসামনেসের যে বিষয়টা, মানুষ স্বভাবতই দেখবেন যে সৌন্দর্যের পূজারী। ঠিক আছে, তো একজন হ্যান্ডসাম ছেলের প্রতি একটা মেয়ে আকৃষ্ট হয়, কারণ সে যদি একজন হ্যান্ডসাম ছেলের প্রতি হ্যান্ডসাম ছেলের সাথে সে বংশবিস্তার ঘটায়, স্বভাবতই পরবর্তী প্রজন্মরা সুন্দর সুন্দর বাচ্চা কাচ্চা সে জন্ম দিবে। প্লাস সে যদি একটা লম্বা ছেলের সাথে সে বংশবিস্তার ঘটায়, তাহলে একটা ভালো রুষ্টপুষ্ট জিনওয়ালা ছেলের সাথে যদি যে বংশবিস্তার ঘটায়, তো স্বাভাবিকভাবে সে সুস্থ সবল রুষ্টপুষ্ট বাচ্চা কাচ্চা সে জন্ম দিবে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে মেয়েরা ঘুরে ফিরে লম্বা ছেলেদের প্রতি আকৃষ্ট হয়, এবং প্রোভাইড করার মতো ক্যাপাবিলিটি রয়েছে, মানে যে ছেলের টাকা পয়সা রয়েছে। কারণ টাকা পয়সা থাকলেই সে হচ্ছে নানান বিষয়, খাবার, থাকার জায়গা, প্রোটেকশন এসবের অ্যাক্সেস পাবে। ওই রকম ছেলের প্রতি সে ঘুরে ফিরে আকৃষ্ট হয়। তো এখানে এই বিষয়গুলোকে খারাপভাবে নেওয়ার কোনো কিছুই নাই। তা আমি আপনাকে বলবো, আপনি ওভারঅল হচ্ছে নিজেকে ওইভাবে ক্যাপাবল করে তৈরি করেন, তখন দেখবেন যে মেয়েরা অটোমেটিক আপনার প্রতি আকৃষ্ট হবে। এখন এইখানে আরেকটা বিষয় আছে, তার মানে কি আপনাকে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে হবে? না। আমরা অনেকে ভাবি আমরা অনেক টাকা পয়সা ইনকাম করলে হয়তো বা মেয়েরা আমাদের প্রতি আকৃষ্ট হবে। ভুল কথা। আপনি আপনার লাইফে সর্বোচ্চ একটা কি দুইটা মেয়ে আকৃষ্ট করতে পারবেন। ঠিক আছে, একাধিক মেয়েরা মানে মেয়েরাই আপনার প্রতি আকৃষ্ট হবে ওইরকম ছেলে আপনি কখনো হতে পারবেন না। কেন? আপনার মধ্যে মেন্টাল মাস্কুলিনিটি নেই।
মেন্টাল যে পুরুষত্ব সেটা আপনার মধ্যে নেই। এই বিষয়টা আপনার মধ্যে থাকতে হবে। আপনার বিহেভিয়র, আপনার মানে এখানে মেন্টাল পুরুষত্ব মানেই হচ্ছে ওভারঅল পুরুষালী বিহেভিয়র। এই বিহেভিয়রটা আপনার মধ্যে নেই। আপনার মধ্যে ওই ওই যে মাস্কুলিন যে এনার্জি, সেই এনার্জিটা আপনার মধ্যে থাকতে হবে। সেই এনার্জিটা আপনার মধ্যে থাকলে অটোমেটিক ফেমিনিন এনার্জি যারা রয়েছে তারা অটোমেটিক আপনার প্রতি আকৃষ্টতা অনুভব করবে। এই জন্য আমি যখন ভিডিওগুলো বানাই তখন সে দেখবেন যে এই ভিডিওগুলোর মধ্যে একটা প্যাটার্ন থাকে। এই প্যাটার্নগুলো কি আমি সবসময় আঙ্গুলটা আপনার দিকে আনি যে আপনি নিজের বিহেভিয়ার চেঞ্জ করেন, নিজের কনফিডেন্স বিল্ড করেন। ঠিক আছে? দেখুন, একজন মানুষ যখন নিজের বিহেভিয়ার চেঞ্জ করবে, একজন মানুষ যখন নিজের কনফিডেন্স বিল্ড করবে, ওর মধ্যে অটোমেটিক প্রোভাইড করার মতো ক্যাপাবিলিটি চলে আসবে, প্রোটেকশন দেওয়ার মতো ক্যাপাবিলিটি চলে আসবে। তখন অপোজিট যে ফেমিনিন এনার্জি অটোমেটিক তার প্রতি আকৃষ্ট হওয়া শুরু করবে। এটাই হচ্ছে মূল থিওরিটা। তো যাক, আমি এই ভিডিওতে আর বাড়তি কথা বলতে চাই না। এতটুকুই ছিল আজকের ভিডিও। ওকে, ইউ গাইজ আর অসাম।